আচ্ছা ফয়সাল, তড়িৎ দ্বিমেরুর কনসেপ্টটা ক্লিয়ার করতে বলছো। তড়িৎ দ্বিমেরুর থেকে যতটুক না জানলেই না, ততটুক আমি অবশ্যই বলে দিব, ঠিক আছে? ততটুকু আমি অবশ্যই বলে দিব। তোমাদের এইচএসসি রেজাল্ট কিভাবে হবে এই সম্পর্কে ভাইয়া কোনো আইডিয়া এই মুহূর্তে আমার বা আমাদের কারো নাই। কিভাবে এটা করবে রেজাল্টটা, বা কিসের ভিত্তিতে সবাইকে অ্যাডমিশন দিতে দিবে? কারণ ইঞ্জিনিয়ারিং এ তো সবাইকে এক্সাম একসাথে দেওয়া পসিবল না, তাই না? বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সব জায়গার থেকে আলাদা রিকোয়ারমেন্ট থাকে। সবাইকে তার একসাথে পরীক্ষা দিতে দিবে না। আবার ঢাকা ভার্সিটির ক্ষেত্র বা অন্যান্য ভার্সিটির ক্ষেত্র তো ওরা রিকোয়ারমেন্ট রাখে। তো এই বছর এইচএসসি না দিতে পারলে রেজাল্টটা কিভাবে পাবলিশ করে কিসের সাথে কি মিলায় দিবে, এটা আমরা এখনো এই সম্পর্কে অবগত না, একদমই অবগত না বলতে গেলে। যদি কিছু একটা হালকা অবগত হইতাম তাও তোমার একটু কিছু বলতে পারতাম। এই সম্পর্কে কোনো আইডিয়া এখন পর্যন্ত আমাদের নাই। ওকে, তো আচ্ছা পাটোয়ারি ভাই আপনি তাহলে শুরু করে দেন, ওদের হ্যাঁ কিছু হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ, স্টার্ট। অবশ্যই। অবশ্যই আমি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের তোমাদের হচ্ছে P09 লেকচার, যেটা হচ্ছে স্থির তড়িৎ নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। ভোকালে হচ্ছে তোমাদের সবার প্রিয় অমিত ঢালি ভাই থাকবেন, আর কোশ্চেন আনসার সেকশনে তো আমি আছি। আর তোমরা এতদিনে ক্লাস করেছো, মোটামুটি অলরেডি সবাই জেনেই গেছো যে কিভাবে কি করতে হয়, আই মিন কোথায় কোন কোশ্চেনটা করতে হয়। যেমন কিছুক্ষণ আগেও একজন হচ্ছে কোশ্চেন আনসার সেকশনে বলতেছিল যে ভাই আমার লাস্ট দিন হচ্ছে বার্থডে গেছে। তো অ্যাকচুয়ালি এত মানুষের বার্থডে, আমরা তো আসলে এত মানুষের বার্থডেতে উইশ করতে পারবো না। তো এই রিলেটেড বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে তোমরা কোয়েশ্চেন আনসার সেকশনে না করলে সেটা খুবই বেটার হয়, খুবই বেটার হয়। কারণ হচ্ছে আজকের চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ইভেন ফিজিক্স সেকেন্ড পার্টের জগতে প্রচুর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অর্থাৎ এই তড়িতের দুইটা চ্যাপ্টার, আলোর দুইটা চ্যাপ্টার, এগুলাতে ভাইয়া গুললে মিস হয়, মাগার কখনো কোয়েশ্চেন মিস হয় না। তো ভাইয়া খুব সুন্দর করে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দিবে। অনেকে আগে থেকেই কোশ্চেন করতেছে যে ভাইয়া দ্বিমেরু বা গাউস হ্যান ত্যান হাবিজাবি। তো অ্যাকচুয়ালি তোমাদের পুরো সিলেবাসটা যতটুকু নিয়েই কভার করা লাগে আমরা ঠিক ততটুকুই রেখেছি। ইভেন এর মধ্যে থাকলেই হোপ দ্যাট তোমরা ভালো করতে পারবা। সো থিঙ্ক এই যতটুকুন পড়ানো হবে তার ভিতরই আর কি, হ্যাঁ, এর বাইরে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা করবা, প্লাস যেই টপিকস পড়াচ্ছেন ভাইয়া সেই টপিকস এর দিকে কনসেন্ট্রেট করবা। এরপরেও যদি না বুঝো তখন তো ভাইয়া কোশ্চেন আনসার সেকশনে আছি, আমাকে যেই কোনো টাইপস এর কোশ্চেন করবা। হ্যাঁ, ইরিলেভেন্ট কোশ্চেন গুলা দয়া করে করবা না আর কি। হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে কোশ্চেনটা করো। থ্যাংক ইউ। আমি শুরু করতে পারো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো শুরু করার আগে বলে দিচ্ছি, আমরা ক্লাস শেষে আজকে কিউএনএ তে থাকবো আমি। আমাদের তোমাদের যত রকমের কোয়েশ্চেন আছে পড়ালেখা ছাড়া অন্য টাইপের যত ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো করবা। আপাতত এতটুক সময়, যতক্ষণ আমরা 2 ঘন্টার মতো এতটুক সময় পড়ার মধ্যে থাকি, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করতেছি। আজকে আমাদের চ্যাপ্টারের নাম আমরা জানি স্থির তড়িৎ। তো প্রথমে যদি আমরা শুরু করি, কিছু সূত্র দিয়ে শুরু করতেছি। তো দেখতেই পারতেছি প্রথম সূত্রটা আমরা লিখেছি, সিগমা সমান সমান কিউ বাই এ। এখানে সিগমা মানে বোঝাচ্ছে চার্জ ঘনত্ব। এখানে সিগমা মানে বোঝাচ্ছে হচ্ছে চার্জ ঘনত্ব। তো চার্জ ঘনত্ব জিনিসটা কি? চার্জ ঘনত্ব হচ্ছে কোনো একটা চার্জিত বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যেই পরিমাণ চার্জ অবস্থান করে সেটাকেই তার চার্জ ঘনত্ব বলে। তো কিউ হচ্ছে চার্জ বুঝিয়েছে, কিউ এর একক, চার্জের একক কুলম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমাদের চার্জ ঘনত্বের একক কি হয়ে যাচ্ছে? কুলম পার মিটার স্কোয়ার, তাই না? ওকে, তো এই যে চার্জ ঘনত্ব, এই ব্যাপারটা আমাকে কি বুঝায়? এই চার্জ ঘনত্ব ব্যাপারটা আমাকে বুঝায় যে কোনো একটা চার্জিত বস্তু অন্য একটা বস্তুর তুলনায় বেশি চার্জিত নাকি কম চার্জিত। ওকে, এবার আসি 2 নম্বরে। আই সমান সমান কিউ বাই টি। এখানে আই কি? এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। বিষয়টা কেমন? ধরলাম এখানে একটা পরিবাহী তার আছে। যদি এই তারের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে আমাকে যদি বলে যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে, সেটা হবে আই সমান সমান কিউ বাই টি। তার মানে আই দ্বারা হচ্ছে আমি তড়িতের প্রবাহ বুঝি, ঠিক আছে?
তাহলে তড়িৎ প্রবাহ আমাকে কি বোঝাচ্ছে? তড়িৎ প্রবাহ বোঝাচ্ছে যে একক সময়ে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে কি পরিমাণ চার্জের ফ্লো হবে বা কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে। যদি একক সময়ে বেশি চার্জ প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ আমি বেশি পাবো। যদি একক সময়ে কম চার্জ প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ আমি কম পাবো। তো চার্জের একক হচ্ছে কুলম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহের এককটা কি হচ্ছে? কুলম পার সেকেন্ড। তাছাড়া আমরা আরেকটা একক জানি তড়িৎ প্রবাহের, সেটা কি? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তারপর আমরা চলে আসি কুলম্বের সূত্রে। তো আমরা তো জানি এরকম দুইটা চার্জ যদি দেওয়া থাকে, এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি বলে দেয়, তাহলে এরা পরস্পরকে কি বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা আমরা এই কুলম্বের সূত্র দিয়ে বের করেই ফেলতে পারি, তাই না? এই যে এই কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটার মান কত আমরা সবাই জানি। এই কনস্ট্যান্টটার মান হচ্ছে 9 × 10⁹। এককটা কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। ফাইন। এখন আমরা জানি যে যদি দুইটা চার্জ সমধর্মী হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, সেই ক্ষেত্রে এফটা কেমন হবে? বিকর্ষণধর্মী। আর যদি দুইটা চার্জ অপোজিট হয়, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে ওই বলটা কেমন হবে? আকর্ষণধর্মী। তো চলো এখন আমরা ম্যাথের মধ্যে প্রবেশ করি। হ্যাঁ, ম্যাথটাকে আমরা একটু পড়ে ফেলি। বলেছে 0.1 কেজি ভরের দুইটি সদৃশ সোলার বলকে 3√2 মিটার দীর্ঘ দুইটি সুতায় বেঁধে ঝুলিয়ে সমান পরিমাণ ধনাত্মক চার্জ প্রদান করলে তারা পরস্পর থেকে 6 মিটার দূরে গিয়ে সাম্যাবস্থা অর্জন করে। প্রতিটি চার্জ প্রতিটিতে চার্জ নির্ণয় করো। তো আমরা দেখতেই পারতেছি দুইটা সোলার বলের মতো আছে। তো দুইটাকে কি করছি ভাইয়া? আমরা সমান চার্জে চার্জিত করছি। ধরলাম এইটাকেও আমি কিউ পরিমাণ ধনাত্মক চার্জে চার্জিত করেছি, এটাকেও আমি কিউ পরিমাণ ধনাত্মক চার্জে চার্জিত করেছি। তো ধনাত্মক চার্জে চার্জিত করলে কি হবে? একটার একটারে বিকর্ষণ করবে, ফলে একটার একটা থেকে ম্যাক্সিমাম যতটুকু দূরত্বে যাইতে পারে ততটুকু দূরত্বে গিয়ে একটা স্টেবল পজিশনে থাকবে। তো মনে করো যে এতটুকু দূরত্বে গিয়ে একটা মোটামুটি স্থির অবস্থায় তারা রয়েছে, এই যে বলে দিয়েছে সাম্যাবস্থা। এবং দূরত্বটা কত দুইটার মধ্যে? দূরত্বটা হচ্ছে বলে দিয়েছে 6 মিটার। তাহলে একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্রের দূরত্ব কত? 6 মিটার। ওকে ফাইন। এখন আমাকে বলেছে যে দুইটা এই গোলকে বা দুইটা বলে কি পরিমাণ চার্জ দেওয়া হয়েছে সেটা বের করতে। তো আসো আমরা কিভাবে কি করব একটু দেখে ফেলি। প্রথমেই তুমি দেখতে পারতেছো যে এখানে একটা থিটার ভ্যালু, এখানে একটা থিটা বের করতে হবে, তাই না? থিটাটা আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এইটা যদি আমার থিটা হয়, এইটা যদি আমার থিটা হয়, তাহলে এইটাও আমার থিটা, তাই না? কারণ এই কোণ আর এই কোণ অবশ্যই কি সমান, এটা কিন্তু আমরা বুঝি। আমরা এই বিন্দু থেকে এই যে তোমার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটার উপর একটা লম্ব যদি টানি, এটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা বি, এই যে এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে বি, আর এই পয়েন্টের নাম আমরা কি দিলাম? সি। তাহলে দেখো তো এ বি সি একটা ত্রিভুজের মতো হইছে কিনা? এ বি সি একটা ত্রিভুজের মতো হইছে। তাহলে একটা জিনিস আমি খেয়াল করি, তাহলে এ বি সি ত্রিভুজে, হ্যাঁ, এবিসি ত্রিভুজ থেকে আমি কি বুঝতে পারি? এবিসি ত্রিভুজ থেকে আমি বুঝতে পারি এখানে যেহেতু আমার এইখানে থিটা আছে, তাহলে এসিটা হচ্ছে আমার ভূমি আর এবিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে বিসিটা কি? বিসিটা হচ্ছে আমার লম্ব। আমি আবারও বলতেছি, এবিসি ত্রিভুজে যেহেতু এইখানে থিটা আছে, তাহলে বিসিটা আমার কি হবে বলতো? বিসিটা হবে আমার লম্ব, কারণ কোণের বিপরীত বাহুটা লম্ব হয়। তাহলে এবিটা কি হবে? এবিটা হবে আমার অতিভুজ। তাহলে এবি মানে কি? সুতার দৈর্ঘ্য এল। এল এর মান কত? এই যে বলে দিয়েছে 3√3। তাহলে এল এর জায়গায় আমরা কত লিখতে পারি? 3√3। আর এই যে বিসি, বিসির মানটা কত? দেখো তো, দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্ব ছিল 6, তাহলে বিসি কি ভাইয়া? মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তাহলে এটার মান কত হবে? এই যে বিসি এর মান কত হবে? 3 মিটার। 6-এর অর্ধেক কত হবে? 3 মিটার। তাহলে আমার লম্বের মান হচ্ছে 3, আর অতিভুজের মান কত? 3√2। তাহলে লম্ব বাই অতিভুজ জানি কি? থিটা, সাইন থিটা। তাহলে আমি বলতেই পারি সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে আমার এবি। ওকে ফাইন। তাহলে সাইন থিটা সমান সমান বিসির ভ্যালু কত? এই যে 3 লিখে ফেললাম। এবি এর ভ্যালু কত? এই যে 3√2 লিখে ফেললাম। তাহলে থিটা সমান সমান সাইন ইনভার্স 3 আর 3 কাটা যায়, কত হয়? 1/√2। তাহলে সাইন ইনভার্স 1/√2 মানে থিটা কত? থিটা হচ্ছে 45 ডিগ্রি। থিটা কত? 45 ডিগ্রি। তাহলে থিটাটা আমি কত পেয়ে গিয়েছি? থিটাটা আমি পেয়ে গিয়েছি 45 ডিগ্রি। ফাইন। এখন আমি নেক্সট কাজে চলে যাচ্ছি। এই যে দেখো তো ভাইয়া, আমাদের যে সুতাটা দেওয়া আছে, এই সুতাটার যে টান
কোন দিক বরাবর কাজ করতেছে? যেই দিকে সে বাধা আছে ওই দিক বরাবর কিন্তু কাজ করতেছে, তাই না? এই যে এই দিক বরাবর সুতার টান দিয়ে দিয়েছে, লাল কালারের সুতার টানটা কাজ করতেছে। তাহলে এইটাকে আমি চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারি, তাই না? দেখো তো টি এর সাথে এই উপর দিক বরাবর থিটা কোণটা আছে, তাহলে যার সাথে থিটা থাকে তার সাথে কি কাজ করে? টি কস থিটা। তাহলে ওপরের দিকে সুতার টানের কি অংশ কাজ করতেছে? টি কস থিটা। তাহলে এই বরাবর কি কাজ করতেছে? নিশ্চয়ই টি সাইন থিটা। আমরা জানি যার সাথে থিটা থাকে তার সাথে কস থিটা কাজ করে, আর বাকিটার সাথে সাইন থিটা কাজ করে। তাহলে যার সাথে থিটা তার সাথে টি এর কস থিটা, আর বাকিটার সাথে টি সাইন থিটা। এখন যদি তুমি খেয়াল করো ভাইয়া, ওপরে আর নিচে, ওপরে কাজ করতেছে টি কস থিটা, আর নিচে কি কাজ করতেছে? এফ, নিচে একটা জি দেওয়া আছে, মানে এইটা এই বস্তুটার ওজন বুঝাচ্ছে। এফ জি মানে কি? ওজন। ওজন এক ধরনের বল, এটা দ্বারা ওজন বুঝাচ্ছে। তাহলে ওজন কি? ওজন আমরা জানি এমজি। ওজনটা কি? ওজনটা আমরা জানি হচ্ছে এমজি। তাহলে ওপরে আর নিচে নিশ্চয়ই একটা ব্যালেন্স রাখছে। তাহলে ওপরে কাজ করতেছে টি কস থিটা, নিচে ঠিক কি কাজ করতেছে? এমজি। ওজনটা তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি টি কস থিটা সমান সমান হচ্ছে এমজি। এটা আমার সমীকরণ কত দিলাম? 1। কেন? কারণ ওপরে নিচে একটা ব্যালেন্স রাখছে। এইবার আমি আবার তাকাই, দেখো তো ডান দিকে কে কাজ করতেছে? টি সাইন থিটা। বাম দিকে কে কাজ করতেছে? এফসি। এফসি মানে কুলম্বের সূত্র, মানে একটা আরেকটাকে যে বলে বিকর্ষণ করতেছে। তাহলে কুলম্বের সূত্র আমরা কি জানি? কুলম্বের সূত্র জানি 1/4πε0, তাই না? তারপর হচ্ছে Q1 ইন্টু Q2। এখানে যেহেতু দুইটার মানে কিউ কিউ, দুইটা কি সমান চার্জ, তাহলে কিউ কিউ মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব কোনটা বলো তো? এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই যে বলে দিয়েছে 6 মিটার। একটা থেকে আরেকটার যে কেন্দ্রের দূরত্ব দুইটা বলের 6 মিটার। তাহলে 6-এর উপর কি হবে বলো তো? স্কয়ার। তাহলে ডান পাশের টি সাইন থিটা আর বাম পাশের কুলম্বের সূত্রও কি ব্যালেন্স রাখছে? তাহলে এই দুইটাও কি ইকুয়াল। তাহলে আমি বলতেই পারি টি সাইন থিটা সমান সমান কি? 1/4πε0 কিউ ইন্টু কিউ, নিচে কি 6-এর উপর স্কয়ার। সমীকরণ কত দিলাম? 2। এখন একটা কাজ করি, আমরা 2 নম্বর সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে ফেলি, তাহলে কি হবে? টি আর টি বাদ চলে গেল। সাইন থিটা বাই কস থিটা কত হয় বলো তো? টেন থিটা। ফাইন, 10 থিটা আমরা লিখে ফেললাম। উপরে কি বসে? উপরে ওই যে ওই ভ্যালুটা বসে, যেটা থাকে সেটা আমরা লিখে ফেললাম। কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার হয়। 6-এর উপর স্কয়ার মানে কত? 36। নিচে কি বসতেছে? নিচে বসতেছে আমাদের এমজি। থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। এই যে বের করেছি থিটার ভ্যালু 45। তাহলে 10/45 সমান সমান, এখন আমরা ভ্যালুগুলো বসাই আসো। 1/4πε ভ্যালু কত? 9 ইন্টু 10⁹9। কিউ স্কয়ার থাকলো, আর এখানে দিল 36, সেটাও থাকলো। ওকে, এম এর ভ্যালু কত বলো তো? এম এর ভ্যালু এই যে 0.1 কেজি, 0.1। তাহলে এম বসাইলাম 0.1 ইন্টু জি কত? জি হচ্ছে এই যে 10 দেওয়া আছে, জি হচ্ছে 10। 10/45 মান কত? 1 সমান সমান 0.1 এর সাথে 10 গুণ করলে কত হয়? 1 হয়। তাহলে নিচে 1 না লিখলেও হয়। তাহলে 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ স্কয়ার, নিচে কত থাকে ভাইয়া? নিচে থাকে 36। তাহলে কিউ স্কয়ার সমান সমান এই 36টা ওপরে দিব, আর 9 ইন্টু 10⁹9টার নিচের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তাহলে এটা উপর দিকে গেল 36, নিচে আসলো 9 ইন্টু 10⁹9। এখন যদি আমরা একটু কাটাকাটি করি, 9 দিয়ে 36কে কাটলে কত হয়? 4। এখন আমি রুট করে হয় 2, আর 10⁹9 কে রুট করলে কত হয়? রুট 10⁹9, এত কুলম। তাহলে দুইটা বলের মধ্যে কি পরিমাণ চার্জ, মানে কি পরিমাণ চার্জ প্রদান করা হয়েছে? সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট 10⁹9 কুলম। তাহলে এইটাতেও 2 ডিভাইডেড বাই 10⁻√9, এটাতেও কি 2 ডিভাইডেড বাই রুট 10⁹9। দুইটাতেই সমান এই পরিমাণ চার্জ প্রদান করা হয়েছে। যারা ভাবতেছো ভাইয়া এই ম্যাথটা তো একটু বড় হয়ে গেছে, তুমি একটা জিনিস চিন্তা করো, এই ম্যাথের মধ্যে তুমি একসাথে অনেকগুলো স্টেপস শিখছো, তোমার ব্রেন কিন্তু একটু খুলছে, তুমি চিন্তা করতে শিখছো, আচ্ছা এইভাবে এইভাবে তাহলে স্টেপস গুলো করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন তোমাদের জন্য আমরা একটা পোল কোয়েশ্চেন দিয়েছি, তোমাদের জন্য এটা আমি সময় দিচ্ছি 40 সেকেন্ড। তোমরা এটা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি কিউএনএ তে এসে কিছু কোয়েশ্চেন দেখতেছি, আমি কিন্তু বলছি ভাই ক্লাসের ফাঁকে আমরা পড়ালেখার বাইরে কোনো কথা বলবো না। যাবতীয় যত প্রশ্ন আমি ক্লাসের শেষে, যতক্ষণ প্রশ্ন শেষ না হচ্ছে আমি থাকবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে।
আমাদের সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমরা একটু তাড়াতাড়ি দাগিয়ে ফেলো। ওকে, আমাদের সময় শেষ। এখন যদি আমি তোমাদের এটা করে দিই, কি বলেছে, বায়ুতে 1 কুলম্বের 2টি আধান আছে, মানে 2টা আধানের মানই হচ্ছে 1 কুলম্ব। এরা পরস্পর থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে। তাদের মধ্যস্থিত বল কত? আমরা কি জানি, F সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ আর স্কোয়ার। 2 কিউ এর মান হচ্ছে 1, তাহলে এটাও 1, এটাও 1। আর কত? 1 কিলোমিটার। কিলোমিটারকে কিসে নিতে হবে? মিটারে। তাহলে 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এটার উপর কি ছিল? এটার উপর একটা আমাদের স্কোয়ার ছিল। তাহলে এটার ভ্যালু লিখি, 9 ইন্টু 10⁹9 ইন্টু, একের পরে 3টা শূন্য মানে কি, 10 এর উপর 3, আর এটার উপর একটা কি আছে? স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার যদি থাকে 9 ইন্টু 10⁹9, 3 দুগুণা 6, তাহলে কত হয়? 9 ইন্টু 10⁹9 থেকে যদি 6 চলে যায় থাকে হচ্ছে 6, সরি থাকে হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। যারা যারা অংশগ্রহণ করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমরা চলে এসেছি প্রাবল্য বিভব এই জাতীয় জিনিসগুলোর মধ্যে। তো প্রথম যে সূত্রটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে প্রাবল্য, তাই না? ই মানে কি বোঝায়? ই মানে বোঝায় হচ্ছে আমার প্রাবল্য। তো প্রাবল্য একটা কি রাশি ভাইয়া? প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। প্রাবল্য একটা ভেক্টর রাশি। তো প্রাবল্যের সংজ্ঞাটা কি ছিল আমি যদি বলি, প্রাবল্যের সংজ্ঞাটা ছিল তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যেই পরিমাণ বল অনুভব করে, হতে পারে সেটা আকর্ষণ বল, হতে পারে সেটা বিকর্ষণ বল, সেই পরিমাণ বলকে ওই বিন্দুর প্রাবল্য বলে থাকে। তাহলে এককটা কি? আমরা জানি বলের একক নিউটন আর চার্জের একক কুলম। তাহলে প্রাবল্যের এককটা হবে নিউটন পার কুলম। ওকে, এটা একটা গেল। তো প্রাবল্যের আরেকটা সূত্র আছে, এই যে 2 নম্বরে দেখতে পারতেছো, এটা দিয়েও কিন্তু চাইলে আমি প্রাবল্যটা বের করতে পারবো। তো এই জিনিসটা কেমন আমি যদি তোমাকে একটু বলি, আমরা মনে করি এখানে একটা চার্জের মতো আছে, বিন্দু চার্জের মতো। এই চার্জের মান হচ্ছে কিউ। তো এখন যদি আমাকে বলে এই চার্জ থেকে এখানে একটা পয়েন্ট আছে, যে এই পয়েন্টে প্রাবল্যের মানটা কত, হ্যাঁ এই পয়েন্টে প্রাবল্যের মানটা কত বের করে দাও। এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব যদি হয় আর, তখন আমি এই যে প্রাবল্যে যে সূত্রটা লিখে দিয়েছি এটা অ্যাপ্লাই করে খুব ইজিলি আমরা কি করে ফেলতে পারবো, এই পয়েন্টে প্রাবল্যের মানটা বের করে ফেলতে পারবো। বাট টুইস্ট হচ্ছে, কিউ এর পাশে আমি লিখে দিছি শুধু মান নিব। কি নিব? শুধু মান। কারণ অনেক সময় দেখা যায় প্লাস চার্জের জন্য হতে পারে, মাইনাস চার্জের জন্য হতে পারে। তো আমরা যেন প্লাস মাইনাস গোলায় না ফেলি, প্রাবল্যের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি পজিটিভ সংখ্যাটা লিখবো। যেমন তোমাকে যদি উদাহরণ দেই, যদি কিউ এর ভ্যালুটা আমাকে প্লাস মানে 5 কুলম বলে দেয়, +5 কুলম, তাহলে তুমি এখানে কিউ কত বসাবা? শুধু 5 বসাবা। কিন্তু কিউ এর ভ্যালু যদি -5 কুলম বলে, তুমি তখনও কত বসাবা? তুমি তখনও শুধুমাত্র 5ই বসাবা, এই মাইনাস কিন্তু বসাবা না। ঠিক আছে, যে লিখে দিছি শুধু মান নিব। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, তো আসো এবার 3 নাম্বার। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে আমার বিভব। 3 নাম্বারটা ভি দ্বারা কি বুঝিয়েছে? ভি দ্বারা বুঝিয়েছে বিভব। আর বিভব একটা কি রাশি? বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। বিভব একটা কি? স্কেলার রাশি। তো বিভবের সংজ্ঞাটা জানি কি ছিল? বিভবের সংজ্ঞা ছিল অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তার মানে একটা ব্যাপার আমরা ক্লিয়ার হইলাম, বিভব বলি অথবা প্রাবল্য বলি, এই জিনিসগুলো আসলে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে বা পয়েন্টে হয়ে থাকে। ঠিক আছে, তার মানে বিন্দু কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তার মানে বিভবটা কি? অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় সেইটাই। তো ডাব্লু মানে কাজ, কাজের একক হচ্ছে জুল, চার্জের একক হচ্ছে কুলম। তাহলে বিভবের একক কি? বিভবের একক হবে জুল পার কুলম, অথবা এটাকে শুধুমাত্র ভোল্ট দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে জুল পার কুলম বলা যেই কথা, ভোল্ট বলাও কি সেম কথা। 4 নাম্বারটা একটু পরে বলতেছি, 5 নাম্বারটা একটু আগে বলি। হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে আমাদের বিভবের সূত্র, যে এটা দিয়েও আসলে কোন একটা চার্জ দেওয়া থাকলে আমরা এই সূত্র দিয়েও বিভবটা বের করতে পারি। তো আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দেখাই, সাপোজ মনে করো এখানে একটা চার্জ আছে, চার্জ কত মনে করো কিউ মানের একটা চার্জ আছে। তো এখান থেকে এইখানে একটা বিন্দু সিলেক্ট করলো, ওরা বললো এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মনে করো আর। ওরা যদি বলে যে এই বিন্দুতে বিভব কত বের করে দাও, কি করবা?
এই যে বিভবের যে সূত্রটা আমরা লিখে দিয়েছি তোমাকে, তুমি যদি এটা ইউজ করো তুমি সুন্দর করে বিভবটা কি করতে পারবা, বের করে ফেলতে পারবা। বাট বিভবে একটা বিষয় আছে, বিভব একটা স্কেলার রাশি। এর জন্য বিভবে যদি প্লাস চার্জ থাকে, কিউ এর এখানে আমরা এই পজিটিভ মানটা বসাবো, আর যদি বিভবের ক্ষেত্রে মাইনাস চার্জ বলে তাহলে আমরা মাইনাস সহ কিন্তু মানটা বসাবো। তার মানে বিভবের মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র বিভবের ম্যাথে আমরা চার্জের মানটা মাইনাস থাকলে মাইনাস সহ বসাবো, এই যে আমি কিন্তু লিখে দিছি, দেখছো? যদি আমি তোমাকে এক্সাম্পল দিই, সাপোজ চার্জের মানটা বললো কি +2 কুলম, তাহলে তুমি এখানে কিউ এর জায়গায় কত লিখবা, 2। আর যদি কিউ এর মানটা সাপোজ বললো -2 কুলম, তখন তুমি কিউ এর জায়গায় কত লিখবা, -2 লিখবা। তো কেন ভাইয়া বিভবের জন্য আমরা মাইনাস সহ লিখবো? কারণ বিভব স্কেলার রাশি, আর স্কেলার রাশি যেগুলা সেগুলার দিক হয় না, এর জন্য এগুলাকে নর্মাল যোগ বিয়োগ করা যায়। তাই আমরা বিভবের ম্যাথগুলোতে এই চার্জের জায়গায় মাইনাস সহ মান বসাবো। আশা করি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসো 4 নাম্বারের মধ্যে আসি। 4 নাম্বারটা কি বলছে দেখি। 4 নাম্বারটা বলেছে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি যদি কিউ পরিমাণ চার্জকে নিয়ে যাই, কি পরিমাণ কাজ করতে হবে সেটা বের করার একটা ফর্মুলা। তো দেখো তো কি দেখাইছে, এই যে ভিভি কোনটা, যে বিন্দু থেকে তুমি চার্জকে নিয়ে যাচ্ছ, আর ভিএ কোনটা, যে বিন্দুতে তুমি নিয়ে যাচ্ছ ওই বিন্দুগুলার বিভবের মান, আর কিউ কোনটা, যেই চার্জকে তুমি নিয়ে যাচ্ছ। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো এখানে একটা চার্জ আছে, ধরলাম কিউ মানের চার্জ, তোর জন্য একটা ক্ষেত্র আছে, সাপোজ এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টের নাম দিলাম আমি এ, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম আমি বি। তো এইখান থেকে এই এর দূরত্ব ধরলাম R1, এখান থেকে বি এর দূরত্ব আমি কত ধরলাম ভাইয়া, R2। তো তুমি সূত্র অ্যাপ্লাই করে এই বিন্দুতে বিভব এবং এই বিন্দুতে বিভব ইজিলি বের করতে পারবা, কারণ সূত্র তো অলরেডি আমরা জানি। তো তুমি বিভব বের করলা। তো এখন যদি তোমাকে বলে, তুমি তো দুইটা বিন্দুর বিভব পেয়ে গিয়েছো, এখন যদি তোমাকে বলে যে এইখানে তোমাকে একটা কিউ কুলম মানের চার্জ দিলাম, এই কিউ কুলম চার্জকে তুমি এই বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাবা, কিউ পরিমাণ চার্জকে বি থেকে কই নিয়ে যাবা, এতে নিয়ে যাবা। এই যে তুমি নিয়ে যাবা, এর জন্য কি পরিমাণ কাজ করতে হবে, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? যেখান থেকে নিয়ে যাব, যেই জায়গাটায় নিয়ে যেখানে নিয়ে যাব সেইখান থেকে আমি যেখান থেকে আসছে ওটা বিয়োগ করে দিব, যে লিখে দিয়েছি, আর ইনটু হচ্ছে যে চার্জকে নিয়ে যাব তাকে আমি গুণ করে দিব। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখাইতে চাই, মনে করো তুমি বিভব বের করছো, যে এই বিন্দুতে বিভব পাইছো মনে করো সাপোজ 20, আর তোমার বি বিন্দুতে বিভব ছিল মনে করো 15, আর যে চার্জকে তুমি নিয়ে যাচ্ছ ওর ভ্যালু হচ্ছে মনে করো 2 কুলম। তাহলে কি পরিমাণ কাজ হবে, ডাব্লিউ সমান সমান কিউ, কোথা থেকে নিয়ে গেছো, ভিবি থেকে, কই নিয়ে গেছো, ওইখানে। তো যেখানে নিয়ে গেছো সেটা আগে লিখবা, যেখান থেকে আনছো সেটা পরে বিয়োগ করবা। কিউ কত, কিউ হচ্ছে 2, বিএ হচ্ছে 20, ভিবি কত, ভিবি হচ্ছে 15। তাহলে আমার কৃত কাজ কত হবে, 5 10, 10 জুল, কত হবে, 10 জুল। ঠিক আছে? এমনও হইতে পারতো যে এই বিন্দুর বিভব কম এবং এই বিন্দুর বিভবটা বেশি, তখন আমার অ্যান্সারটা কি আসতো, তখন আমার অ্যান্সারটা মাইনাস আসতো, কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি কাজের মান প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, শূন্যও হইতে পারে। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা আমরা সকলেই বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে আগাচ্ছি। ঠিক আছে? ওকে, এই স্লাইডটা আমরা একটু দেখি। একটু আগেই তো আমরা দেখে আসছি যে প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এটার একটা দিকের ব্যাপার আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে দিকটা কোন দিকে হবে। দেখো, প্রাবল্য, আমি যেই চার্জের জন্য প্রাবল্য বের করব সেটা যদি একটা পজিটিভ চার্জ হয়, তাহলে ওই চার্জের জন্য আমার দিক হবে চার্জ থেকে বাইরের দিকে। যেমন দেখো প্লাস কিউ একটা পজিটিভ চার্জ, তো তোমাকে বললো এই প্লাস কিউ এর জন্য এই যে একটা পয়েন্ট, মানে এখান থেকে এই যে এতটুকু দূরে এই পয়েন্টে প্রাবল্য কত, তুমি তো সূত্র জানো, সূত্র বসে প্রাবল্যটা বের করতেই পারবা। এখন যদি বলে যে দিকটা কোন দিকে হবে, তখন তুমি মনে রাখবা যে প্লাস মানে বড়লোক, ধনী, ধনী সবসময় দান করে, তাহলে দান করলে দিয়ে দেয়, তাহলে দিকটা হবে প্রাবল্যের তার থেকে বাইরের দিকে, মানে এই যে বাইরের দিকে ঠেলবে দিয়ে দিচ্ছে, বাইরের দিকে হবে। আর প্রাবল্যর ক্ষেত্রে দিক বের করার জন্য যেই চার্জের জন্য বের করবা সেটা যদি মাইনাস হয়, তাহলে দিকটা হবে তার নিজের দিকে। মাইনাস ঋণগ্রস্ত গরিব সবার থেকে নেয়, এর জন্য দিকটা কোন দিকে হবে, তার দিকে। যেমন এই যে মাইনাস কিউ কুলম চার্জ,
ওর থেকে মনে করো এই যে এই পয়েন্টে তোমাকে কি প্রাবল্য বের করতে বলছে, তুমি সূত্র বসায় করে ফেলতে পারবা। তো তারপর যদি বলে মান পাইছি দিক কোন দিকে, তোমার অ্যান্সার কি হবে, যেহেতু মাইনাস গরিব নিজের দিকে টানবে, তাহলে প্রাবল্যের দিক হবে ওর নিজের দিকে। এটা গেল, এটা আমরা বুঝতে পারছি তার মানে। এরপর এটাতে আসি, দেখো এটা একটা চতুর্ভুজ, এটা একটা বৃত্ত, এটা একটা ত্রিভুজ। তো এগুলো চারপাশে আমি বিভিন্ন চার্জ ছড়িয়ে দিছি, ঠিক আছে? প্রশ্নটা খুব ভালো করে বোঝো, এটা অবজেক্টিভের জন্য একটা শর্টকাট। যদি এরকম কন্ডিশনে তোমাকে প্রশ্ন করে যে চার্জগুলা কেমন হলে এই কেন্দ্রে বিভবগুলা জিরো হবে, প্রতিটার কেন্দ্রে বিভব কি হবে, জিরো হবে। তো যদি প্রতিটার কেন্দ্রে বিভবের মানটা জিরো হইতে হয়, এটা শর্টকাট হচ্ছে প্রত্যেকটা চার্জের সমষ্টি জিরো হবে। প্রত্যেকটা চার্জের সমষ্টি কত হবে, জিরো হবে। এই যে আমরা লিখে দিয়েছি, এটা এই শর্টকাটটা আমার ম্যাথের জন্য কাজে লাগবে, ঠিক আছে? এই যে লিখে দিয়েছি। তো চলো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি, এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, সব একটু খেয়াল করি, এই ম্যাথটা একটু পড়ে ফেলি। 1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষতে যথাক্রমে +2 ন্যানোকুলম এবং -2 ন্যানোকুলম চার্জ রাখা হলো। তৃতীয় শীর্ষতে প্রাবল্যের মান নির্ণয় করো। তো এইটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা 1 মিটার 1 মিটার 1 মিটার। তো তিনটা শীর্ষ, এই এই এই, তো যে কোনো দুইটাতে আমি এই দুইটা চার্জ আসো বসায় দিই, ইচ্ছা মতো বসাইলেই হয়, কোনো বাধা ধরা নাই। তো আমি এখানে সাপোজ +2 ন্যানোকুলমটা বসাইছি, এইখানে হচ্ছে -2 ন্যানোকুলমটা আমি বসাইছি, মনে করো বসাইলাম আর কি। তো এখন তুমি আমাকে বলবা, এই যে এই +2 ন্যানোকুলম এই চার্জের জন্য যদি এই বিন্দুতে প্রাবল্য কাজ করে, সেটার ভ্যালু ধরলাম E1, ভ্যালু কত, এই চার্জের জন্য E1 প্রাবল্য এই বিন্দুতে কাজ করতেছে। দিকটা কোন দিকে হবে, প্লাস চার্জ, মানে ধনী, ধনী কি করবে, দান করবে, দান করবে মানে কি বাইরের দিকে ঠেলে দিবে। তাহলে E1 এর দিকটা কোন দিকে হবে, E1 এর দিকটা হবে বাইরের দিকে। ফাইন, দিয়ে রাখলাম। আবার এই যে -2 ন্যানোকুলম চার্জ দিয়ে দিয়েছি, এই চার্জের জন্য কি এই বিন্দুতে একটা প্রাবল্য কাজ করবে, সেটা কত, আমি ধরলাম E2। কোন দিকে কাজ করবে, মাইনাস চার্জ, ঋণগ্রস্ত গরিব নিজের দিকে টানবে। তাহলে E2 কোন দিকে কাজ করবে, E2 কাজ করবে ভিতরের দিকে। তাহলে দেখো তো এই বিন্দুতে একসাথে দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে দুইটা ভেক্টর রাশি যদি কোনো বিন্দুতে কাজ করে, এদের লব্ধি কোন দিকে কাজ করে, কর্ণ বরাবর। তাহলে এই দিক বরাবর এদের কি কাজ করবে, লব্ধি কাজ করবে, সেটা কত, ই। তো আমাকে এই লব্ধি যে প্রাবল্যের মানটা ই, এটাই কি করতে হবে, বের করতে হবে। তো আর কি বাকি আছে আমার, কোনটা লাগবে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত, এই যে এই অ্যাঙ্গেলটা E1 আর E2 অ্যাঙ্গেলটা কত। আমাকে একটা কথা বলো তো তুমি, এটা যদি একটা রেখা হয়, টোটাল কোণ কত ভাইয়া, 180। ফাইন, তাহলে এখান থেকে বরাবর একটা দাগ দাও, তাহলে এরটুক যদি আমার 60 হয়, তাহলে এখান থেকে এরটুক কত ভাইয়া, 120, তাই না, কত হবে 120। তাহলে থিটাটা আমার কত হবে, থিটাটা হবে ভাইয়া আমার 120, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এখন লব্ধির সূত্র কি, লব্ধির সূত্রটা আসলে আমরা লিখে ফেলি। আমরা ই সমান সমান √E1 স্কয়ার যোগ E2 স্কয়ার, ওই যে ভেক্টরের ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানতাম ওই রকমই, তাই না, ওই যে লব্ধির সূত্রটা E1 E2 cos থিটা, এই যে রেখে দিলাম। ওকে, তো এখন আমার কাছে কি E1 E2 এর ভ্যালু নেই, এই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। তো চলো আমরা একটা একটা করে বের করে ফেলি, E1 E2 আমরা বের করে ফেলি। এখন E1 সমান সমান 1/4πε0 Q/r² সমান সমান 1/4πε মান কত, 9 × 10⁹9। চার্জের মান কত, E1 কার জন্য, এই যে +2 ন্যানোকুলম চার্জের জন্য। তো ন্যানোকুলমকে তো আর ন্যানোকুলম রাখা যাবে না, শুধু কুলম্বে নিতে হবে। আর প্লাস মাইনাস তো আমি প্রাবল্যের ক্ষেত্রে বসাবো না, শুধু ভ্যালু বসাই প্রাবল্যের ক্ষেত্রে। তাহলে 2 × ন্যানোকে কুলম্বে নিব কেমনে, 10⁻⁹9। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 1 মিটার। তাহলে 1 করলে আসলে 1ই হয়। তাহলে 9 দুগুণা হচ্ছে 18, আর বাদ বাকি সব মারা যায়, একক হচ্ছে নিউটন পার কুলম থাকলো। এবার যদি আমি E2 বের করতে চাই, E2 এর জন্য কি সেম ফর্মুলা, সে ফর্মুলাটা আসো আমরা বসিয়ে ফেলি। এই ভ্যালু বসাই 9 × 10⁹9। চার্জের মান কত, চার্জের মান এই তো যা আছে তাই, কারণ মাইনাস তো আর বসবে না। হ্যাঁ, মাইনাস খালি আমরা বিভবে বসাই। কত হবে, এটাও এটাও কত হবে, 18 নিউটন পার কুলম। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি বলতো, আমার E1 এর ভ্যালু আর E2 এর ভ্যালু কিন্তু সমান।
E1 আর E2 এদের ভ্যালুটা সমান, তাহলে এতে আমার একটা সুবিধা হবে। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই সমীকরণে যারা যারা আছে সবাইরে আমি E1 দ্বারা কনভার্ট করব। তাহলে E1 স্কোয়ার থাকলো, E2 এর জায়গায় কি লিখতে পারবো? E1 লিখতে পারবো। তারপর 2 E1 লিখলাম, এই E2 এর জায়গায় কি লিখতে পারবো? E1 লিখতে পারবো। তারপর cos অ্যাঙ্গেল কত? এই যে 120 লিখে ফেললাম এখানে 120। তারপর আবার একটু নিচে নামলাম, দুইটা E1 যোগ করলে কত হয়? 2E1 স্কোয়ার। এটা যোগ থাকলো 2, E1 আর E1 কত হবে? E1 স্কোয়ার। cos 120 ডিগ্রির মান কত? -হাফ। cos 120 ডিগ্রি -হাফ। ওকে ফাইন। তাহলে 2E1 স্কোয়ার, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এই 2 আর এই 2 কাটা, তাহলে 2E1 স্কোয়ার মাইনাস কি? শুধু E1 স্কোয়ার। তাহলে দুইটা থেকে একটা E1 স্কোয়ার গেলে কত হয়? শুধু একটা E1 স্কোয়ার। রুট আর স্কোয়ার গেলে কত হয়? শুধু E1। তাহলে আমার লব্ধি প্রাবল্য কত হবে? 18 নিউটন পার কুলম। আমার লব্ধি প্রাবল্য হবে 18 নিউটন পার কুলম। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে পরীক্ষাতে যদি ম্যাথ এইভাবে আসে যে আমাকে একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিছে এবং এটার যে কোনো দুইটাতে একই মানের বিপরীত ধর্মী চার্জ দিছে, তখন যদি তৃতীয় বিন্দুতে লব্ধি প্রাবল্য জানতে চায়, সেটা হবে যে কোনো একটা চার্জের জন্য প্রাবল্যের মানের সমান। এই শর্টকাটটা আমি সুন্দর করে ইউজ করে দিতে পারবো। পরীক্ষাতে জাস্ট E1 অথবা E2 বের করব, ওইটাই হচ্ছে আমার লব্ধি, কারণ আমি তখন বুঝেই ফেললাম। তুমি এটা রিটেনেও চাইলে শর্টকাটটা ইউজ করতে পারবা, যে এক লাইনে করে ফেলবো কারণ ভাই এটা আমার ব্রেনে কাজ করতেছে। ওকে ফাইন, তুমি শর্টকাটটা ইউজ করতেই পারবা। তাহলে লব্ধি প্রাবল্য কত? 18 নিউটন পার কুলম। আশা করি অঙ্কটা আমরা সকলেই বুঝতে পেরেছি। চলো আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, অঙ্কটা আমরা একটু পড়ে ফেলি। সমান আকারের 8টি পানির গোলকের প্রতিটিতে চার্জ আছে কিউ কুলম। সবগুলিকে একত্রিত করলে বড় গোলকের পৃষ্ঠে বিভব ছোট গোলকের পৃষ্ঠের কত গুণ হবে? আমরা ধরি ধরি ছোট গোলকের পৃষ্ঠের বিভব V1 কত ধরলাম? V1। তাহলে V1 সমান সমান কি? যদি আমরা ভাইয়া সূত্র লিখি 4πε0 Q/r। 8টা হচ্ছে নিশ্চয়ই ছোট গোলকের ব্যাসার্ধ। কয়টা ছিল? 8টা। 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটার মধ্যে কি পরিমাণ চার্জ আছে? কিউ পরিমাণ, তাই না? প্রত্যেকটার মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে। প্রত্যেকটার ব্যাসার্ধ কত? ছোট হাতের আর। এটা আমি আর না লিখি, প্রত্যেকটার ব্যাসার্ধ ছোট হাতের আর। তো এই 8টা মিলে কি হয়েছে? একটা বড় ফোঁটা হয়েছে। এই যে একটা বড় ফোঁটা হয়েছে। তো বড় ফোঁটাটার ব্যাসার্ধ আমরা ধরলাম হচ্ছে বড় হাতের আর। বড় ফোঁটাটার ব্যাসার্ধ আমরা কত ধরলাম? বড় হাতের আর। ওকে ফাইন। তো এখন আমাকে কেউ বলতে পারবা যে এই দুইটা কন্ডিশনের মধ্যে কোন ব্যাপারটা সেম থাকবে? এই ব্যাপারটা সেম থাকবে যে ভাইয়া আপনি যদি এই 8টা ছোট ছোট গোলকের আয়তনগুলারে যোগ করেন বা একত্রিত করেন, তাহলে সেই জিনিসটা ওই বড়টার আয়তনের সমান হবে। তো চলো তুমি যেটা বলছো সেটা লিখে ফেলি। 8 ইন্টু একটার আয়তন, তার মানে কি 8টার আয়তন, তাই না? সমান সমান কি? শুধুমাত্র এই যে বড়টার আয়তন। আর আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তাহলে এখন 4/3 পাই কাটা, 4/3 পাই কাটা, যদি কিউব করে ফেলি 8 হয়ে যাবে 2। এটা হবে আর, এটা হবে বড় হাতের আর। তাহলে এখান থেকে আমি বড় হাতের আর আর ছোট হাতের আর এদের মধ্যে একটা রিলেশন পেয়ে গেছি, এটা থাকলো। চলো আমরা আগাচ্ছি। এখন যদি বড় গোলকের পৃষ্ঠের বিভব ভি হয়, কত হয়? ভি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমান সমান 1/4πε0। নিচে কত? ব্যাসার্ধ। উপরে কত লিখবো? উপরে লিখবো হচ্ছে আমরা চার্জের মান। এখন তুমি বলো তো ভাইয়া, এই 8টা মিলে একটা বড় হইছে, তাহলে বড়টার মধ্যে টোটাল কি পরিমাণ চার্জ আছে? 8Q। কারণ সবার মধ্যে 8, এই শুধুমাত্র কিউ কুলম ছিল। তাহলে 8জন মিলে যদি একজন হয়, তাহলে ওই একটার মধ্যে টোটাল চার্জ ওই 8টার সমান হবে। তাহলে বড়টার মধ্যে কি পরিমাণ চার্জ আছে? 8Q। তাহলে চার্জের জায়গায় উপর আমরা কত লিখবো? 8Q, তাই না? 8 গুণ চার্জ। ওকে ফাইন। তা আসো এখান থেকে আমরা একটু আগাইতে থাকি। 1/4πε0 8Q থাকলো। এই বড় হাতের আর এর জায়গায় কি লিখতে পারি?
2r, 2 ছোট হাতের আর। তাহলে এই 2 দ্বারা 4 8 কাটলে কত হয় 4, এই 4টারে সামনে নিয়ে আসি, 4 ইন্টু বাকি যা আছে সবগুলো আমি রাখলাম, যেইভাবে আছে সেইভাবে রাখলাম। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই 4 বাদে এই বাকি জিনিসটা এটা ছোট গোলকের পৃষ্ঠের বিভব না? হ্যাঁ, ছোট গোলকের পৃষ্ঠের বিভব। তাইলে আমি কি বলতে পারি? তাইলে আমি বলতে পারি যে বড় গোলকের পৃষ্ঠের বিভব ছোট গোলকের পৃষ্ঠের বিভবের কত গুণ? 4 গুণ। তাহলে অ্যান্সার কত হবে? 4 গুণ, তাই না? বড় গোলকের পৃষ্ঠের বিভব ছোট গোলকের পৃষ্ঠের বিভবের 4 গুণ। আশা করি ম্যাথটা আমরা সকলেই বুঝতে পারছি। ইজি ইজি ছিল ম্যাথটা অনেক। ওকে, তো চলো আমরা সামনের দিকে যাচ্ছি, তোমাদের জন্য একটা পোল কোয়েশ্চেন লঞ্চ করতেছি। এটার জন্য আমি সময় দিচ্ছি তোমাদের 35 সেকেন্ড, কারণ এটা তোমাদের পারার কথা, এটা শর্টকাটটা অলরেডি আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, করে ফেলো। ওকে, আমাদের সময়টা শেষ। হ্যাঁ, এখন যদি আমি বলে দেই, আমরা একটু আগেই শর্টকাটটা দেখেছিলাম, তাই না? বলেছে যে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের 3টা কোণায় 3টা চার্জ, +6, -7, +10। তোরা বলছে চতুর্থ কোণায় কি পরিমাণ চার্জ রাখলে কেন্দ্রে বিভবটা কত হবে? 0। তো আমি ধরলাম কিউ পরিমাণ চার্জ রাখতে হবে, কত? কিউ। তাহলে এটা শর্টকাটটা কি ছিল? সবার যোগফল 0 হইতে হবে। তাহলে কিউ যোগ 6 -7 +10 = 0। তাহলে কিউ কত হবে? কিউ হবে হচ্ছে -9। তাহলে অ্যান্সার কত? -9 কুলম। যারা যারা অংশগ্রহণ করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমরা এসেছি ভাইয়া ধারকের মধ্যে। এই ধারকটা হচ্ছে গিয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, মানে ধারক থেকে প্রশ্ন আসবেই। কেউ যদি আমার বলতা ভাইয়া স্থির তড়িৎ থেকে আমাকে একটা জিনিস বলেন, একটা পড়বো আর কিচ্ছু পড়বো না, আমি বলবো তুমি শুধু ধারকটা ভালো করে পড়ো, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 90%। তো চলে আসি এখন আমরা আলোচনায়। তো ধারক জিনিসটা কি? ধারক হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আমরা চার্জকে ধরে রাখতে পারি। তো এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি মানে হচ্ছে ধারকত্ব। সি মানে কি? ধারকত্ব। ভি হচ্ছে চার্জ কুলম, চার্জের একক কুলম, আর ভি হচ্ছে বিভব পার্থক্য, একক হচ্ছে ভোল্ট, তাই না? তাহলে আমার ধারকত্বের একক কি হচ্ছে? কুলম পার ভোল্ট। কুলম পার ভোল্ট। তাছাড়া ধারকত্বের একটা ব্যবহারিক একক আছে, সেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফ্যারাডে। তাহলে কুলম পার ভোল্ট বললেও হয়, অথবা শুধু ফ্যারাডে বললেও হয়। তাহলে ধারকত্ব আমাদের শেষ। 2 নাম্বারটা পরে বলতেছি, 3 নাম্বারে আসি। 3 নাম্বারটা হচ্ছে গোলাকার ধারকের জন্য ধারকত্বের সমীকরণ। আমাদের যে জিনিসটা বা যে ডিভাইসটা চার্জ ধরে রাখবে, সে যদি দেখতে গোলাকার হয়, তাহলে তার জন্য ধারকত্বের সূত্র হচ্ছে 4πε0 ইন্টু হচ্ছে আর। এখন এইখান থেকে যে জিনিসটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে, আমি এই ইকুয়েশন থেকে একটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে পারতেছি, যে আমার গোলাকার ধারকত্বের জন্য সিটা আমার ব্যাসার্ধের কি সমানুপাতিক। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে একটা গোলক যত বেশি বড় হবে সে তত বেশি চার্জ ধরে রাখতে পারবে, আর একটা গোলক যত ছোট হবে সে তত কম চার্জ ধরে রাখতে পারবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে প্রশ্ন, যে ব্যাসার্ধ দ্বিগুণ তিনগুণ করছি, অর্ধেক করছি, ধারকত্ব কেমন হয়েছে, ওইগুলা ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, এবার 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে হচ্ছে সমান্তরাল পাত ধারকের জন্য। তো এটার সূত্রটা কি দিয়েছে? সি সমান সমান কে এপসাইলন নট এ বাই ডি। এটা কি এখানে? এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দুইটা পাত, যে কোনো একটা পাতের ক্ষেত্রফল, তার মানে দুইটা পাতের ক্ষেত্রফলই সমান, এইটাও এ ওইটাও এ। তো আমরা ধারকের জন্য যে কোনো একটা পাতের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। আর এই ডিটা কি? ডিটা হচ্ছে এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, নর্মালি একটা পাতের এক পাশে কি সব পজিটিভ চার্জ গুলো থাকে,
আরেক পাশে কি সব নেগেটিভ চার্জগুলো থাকে। এখন তুমি যদি দুইটারে একসাথে বলো তাহলে প্লাস আর মাইনাস মিলে তো নিউট্রাল হয়ে যাবে, কোনো চার্জ তো থাকে না। এর জন্য যে কোনো এক পাশের পাতের ক্ষেত্রফল নিয়ে আমরা কথা বলে থাকি। তো এখান থেকে কি কি আসে পরীক্ষায়? এখান থেকে পরীক্ষায় যে জিনিসটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে, আমরা যদি সূত্রের দিকে তাকাই আমরা দেখতে পারতেছি যে এখান থেকে আমি বুঝতে পারতেছি সিটা আমার ক্ষেত্রফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী পাতদ্বয়ের যে দূরত্ব সেটার বর্গের, বর্গের না, সেটার ব্যস্তানুপাতিক। এখন পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছি, ধারকত্ব কত হবে? অ্যান্সার কি? ডি যদি অর্ধেক করো, অর্ধেক মানে হাফ, ডি তো এমনিতেই নিচে, ওই হাফ উল্টাইলে উপরে চলে গেল, তাহলে ধারকত্ব দ্বিগুণ হয়ে গেল। আবার যদি এইটা বলে যে একটা ধারকের ক্ষেত্রফল 5 গুণ করছি, ধারকত্ব কত হবে? সমানুপাতিক 5 গুণ। এই কোশ্চেনগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া রাখবো এবং এইগুলা সম্পর্কগুলো আমরা একদম মাথার মধ্যে রেখে দিব যাতে আসার সাথে সাথে আমরা অ্যান্সার করতে পারি। এবার আমরা একটু 2 নম্বরে আসি যে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে দুইটা ভ্যালুর অনুপাত বা দুইটা জিনিসের অনুপাত। তো কোন দুইটা জিনিস? এখানে অনেক কিছু দেওয়া আছে, ই বাই এপসাইলন নট, এফ নট বাই এফ, সি বাই সি নট। কোনটা কি? ই এই যে লিখে দিয়েছি, ই হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদ্যতা, আর এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদ্যতা। এফ নট কি? এফ নট হচ্ছে শূন্য মাধ্যমে কুলম্বের বল, আর এফ কি? অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের বল। সিটা কি? সি হচ্ছে যে কোনো মাধ্যমে তোমার ধারকত্বের মান, আর সি নটটা কি? সি নটটা হচ্ছে শূন্য মাধ্যমে ধারকত্বের মান, ঠিক আছে? এটা দিয়ে অঙ্ক আসে না, কিন্তু তোমার এই সম্পর্কটা জানা থাকা লাগবে, ঠিক আছে? পরীক্ষা এখান থেকে বিভিন্ন ধরনের সম্পর্ক আসে যে কোনটি সঠিক কোনটা মিথ্যা। যেমন মনে করো তোমাকে বললো, তিনটা অপশন দিল যে এফ সমান সমান, একটা দিল তোমাকে কে ইন্টু এফ নট, আর একটা দিল কে সমান সমান এফ বাই এফ নট। হ্যাঁ, এটা দিল 1 নাম্বার, এটা দিল 2 নাম্বার, এরকম আরো হাবিজাবি 3-4 দিল। তখন তোমাকে দেখে বুঝতে হবে যে কোন সম্পর্কটা সঠিক। এই সম্পর্কটা দিয়েই অবজেক্টিভ আসে। তাহলে পুরা যে ইকুয়েশনটা এটা যেভাবে আসে এভাবে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, যাতে পরীক্ষায় তুমি অবজেক্টিভ আসলে সুন্দর করে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারো, ঠিক আছে? তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে দুইটা ভ্যালুর অনুপাত, আর এটা নিজেও একটা কনস্ট্যান্ট। এটার কোনো কি নাই, এটার কোনো একক নাই। তো চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ধারক নিয়ে কথাবার্তা শেষ হয়নি, ধারক নিয়ে কথাবার্তা রয়ে গিয়েছে। তার মানে কথাবার্তা যেহেতু রয়ে গিয়েছে, ভিবি ভিবিআই এই জিনিসটাও টিকে থাকলো। তো ধারক, প্রথমে ওই ইকুয়েশন বলার আগে আমি ডান পাশে ধারক আর ব্যাটারি দুইটা আসলে সেম জিনিস না, তাহলে দুইটার বেসিক পার্থক্যটা কি সেটা লিখে দিয়েছি। ধারক হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখে, কিন্তু কিভাবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে, মানে সে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, সেইভাবে চার্জটাকে ধরে রাখে। আর ব্যাটারি সে চার্জ কিভাবে ধরে রাখে? রাসায়নিক ভাবে ধরে রাখে। তাহলে আমি বুঝতে পারতেছি যে ধারক আর ব্যাটারি আসলে সেম জিনিস না। ওকে, ফাইন। এবার আমি আসি, যদি কিছু সংখ্যক ধারককে আমি সমান্তরালে যুক্ত করি, মানে প্যারালালে, তাহলে তার জন্য তুল্য ধারকত্ব কিভাবে পাবো? এই যে নরমালি যোগ করে ফেলবো। হ্যাঁ, আর যদি আমি শ্রেণীতে যুক্ত করি তাহলে তুল্য ধারকত্ব কি ভাইয়া? ওই উল্টায় উল্টায় যোগ করে দিব, 1/1 করে আমি যোগ করে দিব। হ্যাঁ, প্যাস লাগাবা না, এটা রোধের উল্টাটা। আমরা যে রোধ শিখছি না, রোধের উল্টাটা মনে রাখবা। ওকে, আর 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া ধারকের সঞ্চিত শক্তির ইকুয়েশন। তো ভাইয়া ধারকে আবার শক্তি কোত্থেকে আসলো আমি তোমাকে একটু বলি। এই যে তুমি ধারকে ভাইয়া চার্জ সঞ্চয় করে রাখতেছো, তাহলে ধারকের কাজ করতে হচ্ছে না। এই যে ধারক এত কষ্ট করে কাজ করে চার্জ সঞ্চয় করতেছে, এই কাজটা কই যাবে? তোমার কাছে না আমার কাছে? এই কাজটা কোথাও যাবে না, এই কাজটা ওর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে। তো সেটা কেমনে বের করবো? বিভিন্ন ভাবে বের করা যাবে। হ্যাঁ, যখন যে অপশন দেওয়া থাকবে, যেসব ক্লু থাকবে, আমি দেখবো যে কোনটা কোনটা মিলতেছে, ওটা নিয়ে অঙ্কটা মেরে দিলেই কাজ শেষ। ওকে, এবার নিচে একটা প্যারা লিখছি, দেখো এই জিনিসটা একটু পড়বা, এটা আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। জিনিসটা আমি স্ট্রেট লাইনে বলতেছি, তুমি মনে রাখবা। আমরা যখন ধারকগুলাকে শ্রেণীতে যুক্ত করি তখন প্রত্যেকটা ধারকের মধ্যে সেম পরিমাণ চার্জ জমা থাকে। যখন ধারকগুলো এই শ্রেণীতে থাকে, প্রত্যেকের মধ্যে কি জমা থাকে বলতো? প্রত্যেকের মধ্যে সমপরিমাণ চার্জ জমা থাকে, এটা মাথায় রাখবা, এটা আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে, ঠিক আছে? আর কেউ যদি ধারক দেখতে চাও বা ফিজিক্যালি ফিল করতে চাও, সেটা হচ্ছে, এটা মুখে বলে হবে না, তুমি এই সবাই
নেট ইউজ করতেছো, নাহলে ক্লাস করতে পারতা না। গুগলে সার্চ দিয়ে ক্যাপাসিটর লিখে সার্চ দিলে অনেক ধরনের ধারক চলে আসবে, তুমি দেখে নিজেই ফিল করতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। আমরা অঙ্কের মধ্যে চলে যাই, সবাই একটু ফোকাস করি। বৃত্তাকার ডিস্ককে পাথ হিসাবে ব্যবহার করে 8 এপসাইলন নট এফ এর একটি ধারক বানাতে হবে। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? এই ধারকত্বের মান দেওয়া আছে। কেমনে বুঝলাম? এই যে ফ্যারাডে একক দেখা বুঝতে পারছি, ভালো কথা। তো কে এর মান বলে দিয়েছে 80। তো কে সমান সমান 80 মানের ডাইইলেকট্রিক দিয়ে পাতদ্বয়ের মধ্যে এত ব্যবধান, ব্যবধান মানে কি? দূরত্ব, মানে মধ্যবর্তী দূরত্ব মানে ডি আর কি, তাই না? ওকে, ডিস্কের ক্ষেত্রফল কত হবে? এখন আমরা কি জানি বলতো? আমরা জানি এই পাত ধারকের ক্ষেত্রে, মানে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি সমান সমান কে এপসাইলন নট এ বাই ডি। আমার কি লাগবে? আমার এ লাগবে। তাহলে এটা রাখলাম, ডিটারে গুণ দিয়ে দিলাম কে এপসাইলন নট। এখন আসো ভ্যালুগুলো বসাই। সি কত বলেছে? সি এই যে 8 এপসাইলন নট বলেছে, মানটা বসাইলাম। ডি কত? ডি বলেছে 1 মিলিমিটার। এখন মিলিমিটার দিয়ে তো অঙ্ক হবে না, এসআই এককে নিতে হবে। তাহলে মিলিমিটার থেকে মিটারে কেমনে যাব? আমরা জানি 10⁻³ তাই না? 10⁻³ মিটার। তো ডি এর জায়গায় আমরা লিখলাম 10⁻³ মিটার। ওকে, কে কত? কে বলে দিয়েছে 80, এই যে কে 80 বলে দিয়েছে, দিলাম 80। হ্যাঁ, আর এপসাইলন নট তো থেকে গেল, এইটা কাটা, 8 দিয়ে 80 রে কাটলে হয় 10। অতএব এ কত হবে? উপরে ছিল 10⁻³, নিচে আছে 10, উপরে গেলে কত হবে? একটা আর একটা -1 অ্যাড হবে, তাহলে 10⁻⁴। একক কি হবে? মিটার স্কোয়ার। ঠিক আছে, কারণ সব এসআই এককে দেওয়া আছে, আর ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কোয়ার। ভেরি সিম্পল একটা ম্যাথ, আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। আসো এখন আমরা তুল্য ধারকত্বটা বের করি। এটা আমি খুব আস্তে আস্তে বলবো, খুব ধীরে ধীরে, যাতে তোমরা সকলেই বুঝতে পারো খুব ইজিলি। খেয়াল করো কি বলেছে, এ ও বি বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য ধারকত্ব বের করো। ওকে, তো আমাদের প্রবলেমটা কই বলো তো? আমাদের প্রবলেমটা হচ্ছে, আমরা মানে প্রায় 50% পোলাপান এটা বুঝি না যে কেমনে সমান্তরালে আছে আর কেমনে শ্রেণীতে আছে। সমান্তরালে থাকলে যোগ করব, শ্রেণীতে থাকলে উল্টায় উল্টায় যোগ করব, এইটা বুঝছি, বাকিটা তো বুঝি না। ঠিক আছে, তো এটা আমরা আসলে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, খুব মনোযোগ দেই। আমরা একদম পিছের থেকে শুরু করি। আসো, এইখানে একটা পয়েন্ট নেই, এইখানে একটা পয়েন্ট নেই, ঠিক আছে? তো এই দুই পয়েন্টের মাঝখানে আমার কয়টা লাইন আছে আমরা সেইটা দেখব। আমার এই তারগুলা হচ্ছে লাইন, আর ধারকগুলা হচ্ছে, মনে করো যে কি বলবো, ফুটা। এই এই ক্যাপাসিটর গুলা যে দেওয়া আছে, এগুলাকে কি ফুটা বলবো আমরা। হ্যাঁ, আর এই যে পাইপগুলাকে আমরা লাইন বলবো। সবাই খেয়াল করি, কয়টা লাইন আছে দেখি তো। এখান থেকে 2 ফুটার মাঝখানে 2টা লাইন আছে, এই যে একটা লাইন, এই যে আরেকটা লাইন। তাহলে যেহেতু এই 2 ফুটা থেকে 2টা লাইন আছে, তাহলে 2টা লাইন এই ফুটার মাঝখানে যেহেতু আছে, তাহলে আমি বলবো যে C3 আর C5 কিসে আছে? যদি আলাদা লাইনে থাকে ফুটাগুলা, তাহলে প্যারালালে আছে বা সমান্তরালে আছে। তাহলে দেখতে পাচ্ছি 2টা আলাদা লাইনে আছে, তাহলে C3 আর C5 কিসে আছে? প্যারালালে আছে। তা আমরা বলে ফেলি, তাহলে C3 ও C5 কিসে আছে? সমান্তরালে আছে। কেন? ওরা আলাদা লাইনে আছে, সমান্তরালে আছে। তাহলে এই দুইজনের জন্য তুল্য কত হবে? নরমাল যোগফল, তাই না? সমান্তরাল হলে নরমাল যোগ। C3 কত বলেছে? 3। C5 কত বলেছে? 3। এই মাইক্রোকে আর ফ্যারাডেতে নেওয়ার দরকার নেই, আমরা অ্যান্সারটাকে ওই মাইক্রোতেই রাখবো। ঠিক আছে, 3 আর 3 কত? 6 থাকলো। তাহলে এটা একটু ছোট হয়ে গেল না আগের থেকে? হ্যাঁ, একটু ছোট করে ফেলি। আসো, এইগুলা ঠিক আছে, এইগুলা ঠিক আছে। এই দুইটা মিলে এই C3 আর C5 মিলে একটা হয়ে গেছে, সেটা কত? সিপি। তাহলে জাস্ট এই সিপিটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি? সিপি। এটা কি ছিল? এটা উপরেরটা ছিল C2, নিচেরটা ছিল C4, আর এটা ছিল C1। এটা ছিল এ, এটা ছিল বি। হ্যাঁ, এখন আসো আবার আমরা ওই এই কতগুলা পাইপ আছে এটা নিয়ে চিন্তা করি। তো দুইটা ফোঁটা নেই। আসো, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। এখন যদি আমি পানি ছেড়ে দেই, তাহলে কয়টা লাইন পাবো? কয়টা পাইপ পাবো? পাইপ পাবো কিন্তু তাও দুইটা। একটা পাইপ এই এই যে একটা দেখছো এইভাবে ঘুরে আসবে, আরেকটা পাইপ থেকে এইভাবে যাবে। তাহলে দেখো তো, একটা পাইপে কয়টা লিক আছে? 3টা। C2, সিপি, C3, এই তিনজন কি একটা পাইপের মধ্যে আছে? তাহলে C2, সিপি, C4 কিভাবে আছে? শ্রেণীতে আছে, তাই না? তাহলে C2, C4 ও সিপি কিসে আছে? শ্রেণীতে আছে। কেন? কারণ ওরা একটা লাইনের মধ্যেই আছে। হ্যাঁ, এরা কিসে আছে? এরা শ্রেণীতে আছে।
তাহলে এদের তুল্য ধারকত্ব কি হবে? ওই যে উল্টায় দিব, আসো আমরা উল্টায় দিই, আসো আমরা উল্টিয়ে দিই। হ্যাঁ, এখন ভ্যালুগুলা কত? এটা 6, এটা 6, সিপি কত? সিপিও পাইছি 6। ওকে, সবগুলা 6। 6 6 6, তাই না? এখন আমরা আসলে লসাগু করে ফেললি, তাহলে 1/CS সমান সমান লসাগু করলে কত হবে? 3/6। এখন আমরা যদি কাটাকাটি করি, 3 দ্বারা 6 কাটলে কত হয়? 3 দ্বারা 6 কাটলে হয় হাফ। এখন উল্টায় দিই, তাহলে সিএস কত হবে? একেবারে যদি উল্টায় দিই, সিএস হবে হচ্ছে 2। সিএস কত? 2। তাহলে এই যে একটা পাইপের মধ্যে C2 সিপি আর C4 ছিল, এই তিনজনের জন্য আমার শ্রেণীর অ্যান্সার বা তুল্য কত এসেছে? 2 এসেছে। তাহলে আমার জিনিসটা আরেকটু ছোট হয়ে গেল। আসো আমরা আরেকটু ছোট করে দিই। এই তিনজন মিলে, এই যে তিনজন 3টা লিক ছিল, 3টা লিক একটা লিক করে ফেলেছি। হ্যাঁ, 3টা লিক, এখন একটা লিক হয়ে গিয়েছে। এটা এ, এটা বি, আর এটা কি ছিল? এটা ছিল C1ই ছিল। আর এই যে C2 সিপি C4 এরা তিনজন মিলে কি হয়ে গেছে? সিএস হয়ে গিয়েছে, সিএস। এখন আবার যদি আমরা দুইটা ফোঁটা নিই, এই যে ফোঁটা, এই যে ফোঁটা, এখন এই দুইজনের নিয়ে কথা বলি। দেখি তো কয়টা লাইন পাইপ আছে? কয়টা পাইপ? 2টা। এই যে একটা পাইপ, এই যে আরেকটা পাইপ, তাই না? 2 পাইপে 2 লিক। তাহলে যেহেতু এই দুইটা ফোঁটার মাঝখানে 2টা পাইপ আছে, এরা দুইজন কিসে আছে ভাইয়া? এরা দুইজন প্যারালালে আছে, কারণ এই দুইটা লিক আলাদা আলাদা পাইপে। তাহলে C1 ও সিএস সমান্তরালে রয়েছে। C1 আর সিএস কিসে রয়েছে? সমান্তরালে রয়েছে। তাহলে এদের সলিউশন করলেই কি আমার তুল্যটা বের হয়ে যাবে, কারণ আর তো কোনো লিক নাই। ওকে, অতএব তুল্য ধারকত্ব, অতএব তুল্য ধারকত্ব কি হবে বলতো? সি দ্বারা প্রকাশ করলাম, প্যারালাল হলে দুইটা সিম্পল যোগফল, C1 আর যে সিএস এই দুটাকে যোগ করে দিব। C1 কত? 1, আর সিএস কত পাইছি? 2। তাহলে 1 আর 2 কত? 3। একক কি? মাইক্রোফ্যারাডে। একক হচ্ছে আমার মাইক্রোফ্যারাডে। তাহলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে। তাহলে আমার চূড়ান্ত চিত্রটা কেমন হবে দেখতে? এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে আমার চূড়ান্ত চিত্রটা দেখতে এমন হবে। আশা করি এই জিনিসটা আমি খুব আস্তে বুঝাইছি, সকলেই বুঝতে পারছি। ঠিক আছে? এবং এটা বুঝতে পারলে বাকিগুলো এর থেকেও সোজাভাবে আসবে, অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবা। তো চলো ভাইয়া, আমরা সামনের দিকে আগাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাচ্ছি। এখানে সবাই এখন সবকিছু বাদ দিয়ে একটু মনোযোগ দিই, খুব ইন্টারেস্টিং এই ম্যাথটা এবং খুব ইজি। একটু মনোযোগ দেই আমরা। ঠিক আছে, ধারকত্ব নির্ণয় করতে বলছে, তো আমি দেখি ধারকের দিকে একটু তাকাই কি কি দেওয়া আছে। ওকে, ধারকের ক্ষেত্রফল দিয়ে দিছে এ, তাহলে উপরেরটা যদি এ হয়, এই পাশেরটা এ, এই পাশেরটাও এ, দুইটাই কিন্তু এ, আমরা খুব ভালো করেই জানি। তো এখন ধারকত্ব জানতে চাইছে, সূত্র বসাইলেই তো হয়ে যায়, কিন্তু সূত্র বসানোর আগে একটু থামতে হবে। কেন? কারণ তুমি ভেতরের দিকে তাকাও, দুই ধরনের পদার্থ দিয়ে দিছে, একটা হচ্ছে K1, একটা হচ্ছে K2। তাইলে কি করা যায়? তাইলে আসো আমরা একটা কাজ করি, আমরা K1 এর জন্য ধারকত্ব আলাদাভাবে বের করব, K2 এর জন্য ধারকত্ব আলাদাভাবে বের করব, তারপর দুইটাকে একত্রিত করে দিব। তো সেটা কিভাবে সম্ভব? আমি ধরি যে K2 এই অংশের জন্য আমার ধারকত্ব হচ্ছে C2, এবং এই যে K1 এই অংশের জন্য ধারকত্ব কত? C1। এখন তুমি একটু মনোযোগ দাও তো ভাইয়া, এই যে আমার K2 পদার্থটা, এ কি সমস্ত ক্ষেত্রফল জুড়ে আছে না? এই যে এই উপরের পাতটা, এই উপরের পাতের গায়ের সাথে একদমই লেগে আছে, তাহলে সে কি পরিমাণ ক্ষেত্রফল ইউজ করতেছে? এ পরিমাণ ক্ষেত্রফল ইউজ করতেছে, কোনো সন্দেহ নাই। এবার আমরা মধ্যবর্তী দূরত্বে আসি। এই যে আমার K2 পদার্থ, ও কি সম্পূর্ণ ডি দূরত্বটা নিয়েছে? নেয় নাই। কতটুক নিছে? অর্ধেক। এইখান থেকে এতটুক নিছে না? তাহলে এতটুক দূরত্ব কত? ডি এর অর্ধেক কত? B/2। আবার K1 এর জন্য যদি বলি, K1 কতটুকু ক্ষেত্রফল নিচ্ছে? নিচের যে পুরা লেয়ারটা নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে এ ক্ষেত্রফলই, মানে এ পরিমাণ ক্ষেত্রফল কিন্তু K1 পদার্থটা ইউজ করতে পারতেছে। কিন্তু মধ্যবর্তী দূরত্ব, সেও কি পুরা ডি পাচ্ছে? পাচ্ছে না। কতটুক পাইতেছে? অর্ধেক। তাহলে K1 ও কতটুক দূরত্ব পাচ্ছে? সেটাও কত ভাইয়া? D/2 লিখে রাখলাম। এখন আসো আমরা সূত্রের মধ্যে যাই। নর্মাল যে সূত্রটা, সেটা আগে লিখি এখানে। আসো, সি সমান সমান, সমান্তরাল পাত দৈর্ঘ্যের জন্য নরমাল সূত্র আমরা লিখে ফেলি, সি সমান সমান কে এপসাইলন নট এ বাই ডি। এটা একদম আমাদের মাদার ইকুয়েশন, তাই না? এখন আসো এগুলা লিখি। তাহলে C1টা কি হবে? C1 সমান সমান
K1 লিখবো এপসাইলন নট এ, নিচে ডি এর জায়গায় কত লিখবো বলো তো, d/2। কেন? কারণ সে পুরাটা নিতে পারে নাই, d/2। এখন আমি যদি উল্টাইয়া দেই, 2 উপরে চলে যাবে, তাহলে 2K1 এপসাইলন নট এ, নিচে থাকবে ডি, থাকলো। এবার C2টা বের করি, তাহলে C2টা সমান সমান কত হবে, K2 এপসাইলন নট এ, নিচে কত হবে, d/2, কারণ সে তো পুরা এই মোটা জায়গাটা নিয়ে দখল করতে পারেনি। এখন যদি উল্টায় দিই, 2 উপরে চলে যাবে, 2K2 এপসাইলন নট এ, নিচে যাবে কত ভাইয়া, নিচে যাবে হচ্ছে ডি। ফাইন। এখন খুব ভালো কথা, C1 আর C2 বের করছি, তাহলে আমার তো তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে C1 আর C2 পরস্পরের সাথে কিভাবে আছে একটু খেয়াল করি তো। আমি যদি একটু ব্রেন খাটাই আমি বুঝতে পারবো। এই জিনিসটার এইভাবেও কিন্তু ভাবা যায়, এটা হচ্ছে C2 ক্যাপাসিটর, এটা হচ্ছে C1 ক্যাপাসিটর, দুইটার মাঝখানে কিছুই নেই, একটা লেয়ারের মতো আছে, এই ফাঁকটাকে আমি হালকা বাড়ায় দিলাম, তাইলেই বুঝবো এটা C2, এটা C1, একটা লাইনের মধ্যেই আছে। তার মানে এটা কিসে আছে, তার মানে এরা হচ্ছে সিরিজে আছে। কিসে আছে? সিরিজে। তাহলে সিরিজে থাকলে আমরা কি করি বলতো, অতএব তুল্য ধারকত্ব, অতএব তুল্য ধারকত্ব সিরিজে কি 1/, তাই না? তাহলে 1/CS সমান সমান কি, 1/C1 যোগ কি ভাইয়া, 1/C2। তাহলে আমরা যদি এখন করে ফেলি, তাহলে C1 C2 উপরে কি হবে, C2 প্লাস C1। এখন আমি যদি এটাকে উল্টাইয়া দেই, তাহলে CS টা কত হবে, উপরে চলে যাচ্ছে C1 C2, নিচে কি চলে যাচ্ছে, C1 যোগ C2, এটা চলে আসলো। তো এখন আসো আমি তোমার যে ভ্যালুগুলা জানি সেই ভ্যালুগুলো একটু করে বসায় দিই। C1 কি, C1 মানে এই যে এই ভ্যালুটা, আসো বসায় দেই, 2K1 এপসাইলন নট এ, নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে ডি, হ্যাঁ নিচে ছিল আমাদের ডি। ওকে, এবার C2 কত, 2K2 এপসাইলন নট এ, নিচে কি, নিচে হবে হচ্ছে ডি। আচ্ছা, আর নিচে কি আছে, C1 আর C2। তুমি আমাকে বলো তো ভাইয়া, C1 আর C2 এদের মধ্যে কে কমন যায়? এদের মধ্যে 2 এপসাইলন নট a/d, মানে K1 আর K2 ছাড়া সবাই কমন যায়। তাহলে আসলে আমরা কমন নিয়ে ফেলি, 2 এপসাইলন নট a/d ইন্টু K1 যোগ কি আমাদের K2। তাহলে এখন কারা কারা মারা যায়, কারা কারা কাটাকাটি যায়, আমি যদি একটু খেয়াল করি, এই দুই মরছে, এ এ মরছে, ডি ডি মরছে, এটা মরছে। তাহলে কারা কারা বাইচে আছে তাদের লিখে ফেলি, কারা কারা জীবিত, 2K1 K2 এ, আর কে কে বাকি আছে, ও একটা এপসাইলন নট বেঁচে আছে, এপসাইলন নট এ, নিচে বেঁচে আছে একটা ডি, আর নিচে কারা বেঁচে আছে, নিচে বেঁচে আছে হচ্ছে শুধু K1 যোগ K2, K1 যোগ K2। এখন যদি একটু সুন্দর করে সাজিয়ে ফেলি, অতএব CS সমান সমান, এই ডিটাকে একদম নিচে দিয়ে আমরা দিতে পারি, 2K1 K2 এপসাইলন নট এ ডি ইন্টু K1 যোগ K2। এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং মজাদার একটা ম্যাথ কিন্তু ছিল। আশা করি ম্যাথটা আমরা সকলেই বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এরকম করে করে হিসাব করে আমরা ম্যাথটাকে করে ফেলতে পারবো। ওকে, আমরা এখন তোমার একটা পোল কোয়েশ্চেন দিচ্ছি, এই পোল কোয়েশ্চেনের পরে আমরা তোমাদের একটা ব্রেক দিব। ঠিক আছে, তোমাদের জন্য আমি সময় দিচ্ছি এটাতে 45 সেকেন্ড, তোমরা সবাই এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আমি যেভাবে বুঝাইছি ওইভাবে বুঝে বুঝে আগাও। কয়টা পাইপ আছে, একই পাইপে লিক থাকলে শ্রেণীতে, আর বিপরীত পাইপে থাকলে ওরা পরস্পর সমান্তরালে। ঠিক আছে, আমাদের সময়টা শেষ হয়ে গিয়েছে এবং তোমরা আসলে সার্কিটটা ধরতে পারোনি, ভুল হয়েছে অনেকের। তো দেখো কি বলেছে, এ আর বি এদের মধ্যে তুল্য ধারকত্ব কত সেটা বের করতে বলছে। ভাইয়া পয়েন্ট কোনটা, এইটা পয়েন্ট আর এইটা পয়েন্ট, তাই না?
একদিক থেকে পানি ছাড়বো আর দেখবো কোন দিকে যাচ্ছে। তুমি যদি পানি ছাড়ো, পাইপ কয়টা? পাইপ তো দুইটা, তাই না? পাইপ দুইটা। পানি কই? এই পানি আয়। এই যে এই দিক দিয়ে হচ্ছে একটা পাইপ গেছে, এই যে একটা পাইপ, আর একটা পাইপ এই যে এইটা। এই যে পাইপ কয়টা? পাইপ হচ্ছে দুইটা, তাই না? তাহলে প্রথম পাইপে কয়টা লিক আছে? দুইটা, C2 আছে আর C1 আছে। এক পাইপে দুই লিক, তাহলে এরা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এদেরটা কি হবে? 1/CS সমান সমান 1/C2 যোগ কি ভাইয়া? 1/C1, তাই না? তাহলে কত হবে? 1/C2 হচ্ছে 1 যোগ 1, তাহলে 1/CS। লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে, একটু সোজা করে লিখি, হ্যাঁ। ওকে, 1/CS সমান সমান কি? 1/C2 যোগ হচ্ছে 1/C1। তাহলে 1/CS, এটা হবে 2। আচ্ছা, এটাও 1, এটাও 1, তাহলে কত হচ্ছে? 1 আর 1 2, তাহলে 1/CS হচ্ছে 2। অতএব CS কত হবে? CS হবে হচ্ছে হাফ। তাহলে জিনিসটাকে আমরা যদি একটু ছোট করে ফেলি, এই যে দুইটা লিককে আমি একটা লিকে নিয়ে আসছি, তাই না? তাহলে এই 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 এই, তাহলে নিচেরটা C3 আছে আরেকটা পাইবে, আর উপরেরটা দুইটা লিক একটা লিকে নিয়ে আসছি, তাই না? CS। তাহলে C3 আর CS এটা পরস্পরের সাথে কিসে আছে? আলাদা আলাদা পাইপে প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে জানি তুল্যটা কি হয়? যোগ করে ফেলি। ফলে C সমান সমান CS প্লাস কি হবে? C3। CS কত বলো তো? CS হচ্ছে আমাদের যে হাফ পাইছি, আর C3 কত? এই যে দেওয়া আছে 1। তাহলে হাফ আর এক যোগ করলে কত হয়? 3/2, মানে যদি লসাগু করি এটাকে আরেকটু ভাগ করলে হয় 1.5। তাহলে অ্যান্সার হবে 1.5 মাইক্রো ফ্যারাডে। অ্যান্সার কত হবে? 1.5 মাইক্রো ফ্যারাডে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, C1 আর C2 তো সিরিজেই, তাই না? সিরিজে থাকলেই তো উল্টে দিই। ওকে, তাহলে আমরা এখন তোমাদের একটা, ঠিক আছে, আমি ব্রেক টাইমে না হয় তুল্য ধারকত্বটা আরেকবার তুলবো, বাট আমি 2 মিনিটের তো একটা রেস্ট নিতে হবে, তাই না? এখন বাজে 3:17 মতো। তিনটা 3:24 ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? আমি জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, তারপর আমি তোমাদের কিউএনএ তে এসে অ্যান্সার দিচ্ছি বিভিন্ন কোয়েশ্চেনের। আমরা একটু রেস্ট নিয়ে নাও। আচ্ছা ভাইয়া, হচ্ছে 2 মিনিট রেস্ট নিতে নিতে একটু তোমাদের কয়েকটা কোয়েশ্চেন ভাই একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে, মিম বলেছিলা যে ভাইয়া তুল্য ধারকে কি চিত্র দিতে হবে কিনা। আচ্ছা, সার্কিট অ্যানালাইসিস এর বা এরকম তুল্য ধারকত্ব বের করতে গেলে তুমি হচ্ছে যদি চিত্রটা আঁকাইতে পারো, দেন একটা কঠিন প্রবলেম খুবই সহজ হয়ে যায়। এটা হচ্ছে তুমি চাইলে তুমি মনে মনেও আঁকাইতে পারো, আই মিন নিজে চিন্তা করে করেও করতে পারো। আবার যদি ভুল এরর পার্সেন্টেজ কমাইতে চাও তাহলে হয়তো খাতার মধ্যেও লিখতে পারো। আহ তারপর সামি বলতেছিল যে এক্সামে আসলে কি প্রতি ধাপে ফিগার আঁকতে হবে কিনা। না ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া তোমাদের একদম মানে যাতে করে তোমাদের মনের মধ্যে কোনো কোয়েশ্চেন না থাকে, তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো আর কি। সেই জন্য হচ্ছে প্রত্যেকটা স্টেপ ভাগ ভাগ করে করে ধাপে ধাপে হচ্ছে ভাইয়া আঁকাই দেখাইছে আর কি। তুমি চাইলে এটা হচ্ছে একটা চিত্রের মধ্যেও শেষ করে দিতে পারো। ইট ডিপেন্ডস আপ টু ইউ, আই মিন সময় যেভাবে কম লাগে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আনিকারও সেম কোয়েশ্চেনটা ছিল, আই মিন কখন সিরিজ কখন প্যারালাল। তো এইরকম কমন কোশ্চেন গুলো ছিল। ভাইয়া আসলে অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছে, তারপরও আমি একটু বলে দেই। তাহসিন ভাইয়া লিক পাইপ ফুটা সব মাথার উপর দিয়ে গেছে। অনন্দিতা, আচ্ছা তোমাদের এই যে অনেকেরই একটা কমন কোশ্চেন ছিল যে ভাইয়া অ্যাকচুয়ালি অন্য কোনো মেথড আছে কিনা। ভাইয়া চেষ্টা করেছে একদম ক্লিয়ারলি ভেঙ্গে ভেঙ্গে আলাদা ভাবে আইডেন্টিফাই করে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও ভাইয়ার কথার সাথে যদি একটু এড করি, দেন সেটা হচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখবা যে ২ টা কমন পয়েন্ট নিবা। লাইক কারেন্টটা চিন্তা করবা, ওই যে ভাইয়া যেরকম পাইপ দিয়ে পানি যাচ্ছে এরকম বোঝানোর চেষ্টা করছে, ঘটনাটা আসলে এরকমই। কারেন্টটা অনেকটা পানির মতোই ব্যবহার করে, অ্যাটিটিউড দেখায়। তোমার যখন হচ্ছে সেটা রোধ হোক কিংবা ধারক হোক, কারেন্টটা যদি একই পরিমাণ কারেন্ট যায় তাহলে চোখ বন্ধ করে সেটা সিরিজ। ঠিক আছে? মনে থাকবে? কি বললাম ভাইয়া? সেটা হচ্ছে যদি একই পরিমাণ কারেন্ট যায়, রোধের মধ্য দিয়ে হোক বা ধারকের মধ্য দিয়ে হোক, কোথায় ভাগ না হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে সেই ধারকগুলা কিংবা রোধগুলো হচ্ছে সিরিজে। আর যদি ভাইয়া ওই পয়েন্ট থেকে বের হয়ে কারেন্টটা ডিভাইড হয়ে যায়, হ্যাঁ? ২ টা পথে বা ৩ টা পথে বা ৪ টা পথে ভাগ হয়ে যায়, দেন হচ্ছে আরেকটা কমন পয়েন্টে গিয়ে মিলে, তখন সেটা প্যারালাল। ব্যাস এই ২ টা জিনিস মাথায় রাখলেও হয়। তো আমার মনে হয় যে ভাইয়া এত সুন্দর করে বুঝাই দিছে, প্লাস আমিও একটু এড করে দিছি। এখন তোমাদের প্রবলেম থাকার কথা না। তারপর যদি থাকে ভাইয়া তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিবে। থ্যাংক ইউ। আচ্ছা, রকিবুলের একটা প্রশ্ন করছে যে বিভবের যে চার্জটা আমরা যে সংজ্ঞা বলি অসীম থেকে আনি কেন। আচ্ছা, রকিবুলের একটা আমি মজার অ্যান্সার দিই।
ভাইয়া অসীম বলতে তুমি কি বুঝো বলো তো? আমি ক্লিয়ার করি যে অসীম বলতে আমরা আসলে কি বুঝি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ঠিক আছে, আমি তোমার একটু বুঝাই দিই যে অসীম বলতে অ্যাকচুয়ালি আমি কি বুঝতেছি এটা বুঝাই। তোমাকে একটু দেখাচ্ছে একটা মজার খেলা, দেখো। এখানে একটা চার্জ আছে মনে করো, এই জায়গাটা একটা চার্জ আছে। চার্জের মান সাপোজ কত বলবো, +2 কুলম। তাহলে নিশ্চয়ই এই চার্জের একটা ক্ষেত্র আছে। ক্ষেত্র বলতে বুঝাচ্ছি এর আশেপাশে এমন একটা জায়গা, যে জায়গা পর্যন্ত তার একটা প্রভাব আছে। ওই জায়গার মধ্যে কেউ আসলে সে দালালি করতে পারবে বা ধমক দিতে পারবে। আর যদি এই জায়গার বাইরে থাকে সে আসলে কিছুই করতে পারবে না, তার রেঞ্জের মধ্যে নাই। তো সেই জায়গাটা ধরলাম এতটুক। সেই জায়গাটা আমি কত ধরলাম, এতটুক ধরলাম, ঠিক আছে। তাহলে এখন তুমি আমাকে বলো, কই গেল, এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখন আমি যদি একটা চার্জকে, আচ্ছা আমরা ক্ষেত্রটা আর একটু বড় করে রাখা উচিত ছিল, তো ছোট হয়ে গেছে, সমস্যা নেই। আমি যদি একটা 1 কুলম্বের চার্জকে এখান থেকে আনি, এই ওর জন্য এটা কিন্তু রেঞ্জের বাইরে। এই জায়গাটা কিন্তু তাহলে ওর জন্য অসীম। আবার আমি যদি 1 কুলম্ব চার্জকে এইখান থেকেও আনি, এই জায়গাটাও কিন্তু এই +2 এর জন্য অসীম। আবার আমি যদি 1 কুলম্ব চার্জকে এখান থেকেও আনি, এই জায়গাটা কিন্তু ওর জন্য অসীম। তার মানে আমি এইটা বুঝতে পারলাম যে অসীম কোনো ফিক্সড জিনিস না। আমার রেঞ্জের বাইরের যে জায়গাটা সেটাই আমার জন্য অসীম। যেটা রেঞ্জের আমার বাইরে সেটাই আমার জন্য কি, অসীম। বুঝতে পারছি? তার মানে হচ্ছে একটা জিনিসের, যেই জিনিস মানে একটা এরিয়ার বাইরে যার কোনো প্রভাব নাই, ওই জায়গাটা থেকে আসলে অসীম আমাদের শুরু হয়। এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে, ভাই তাহলে মনে করেন আপনি এখান থেকে যে এই যে বাউন্ডারির বাইরে এটাও তো অসীম, তাহলে এখান থেকে 1 কুলম্ব আনতে আমার যেই পরিমাণ কষ্ট হবে যে কোনো পয়েন্টে, ওইখান থেকে আনতে তো এক্সট্রা ভাড়া লাগবে, এক্সট্রা কাজ করতে হবে। ওইটা কি, ওইটা আমার সংজ্ঞার মধ্যে নাই। ফলে ওইটার জন্য যে এক্সট্রা ভাড়া লাগবে বা এক্সট্রা কাজ করতে হবে, সেটা আমি কাউন্ট করব না, আমি তোমার ওইটার ভাড়া দিব না। আমি তোমার ভাড়া দিব, তুমি গাবতলী থেকে কত টাকা দিয়ে সাভারে আসছো সেই ভাড়াটা দিব। তুমি বলবা ভাই আমি তো গাবতলী ডাইরেক্ট আসি নাই, আমি তো ওই দিক থেকে আপনার মনে করেন যে প্রথমে গুলিস্তান থেকে গাবতলী আসছি তারপর সাভার। আমি তো তোমার গুলিস্তান থেকে আসতে বলি নাই, আমি হিসাবই করতেছি গাবতলী থেকে। তুমি গুলিস্তান থেকে গাবতলী আসছো তোমার নিজের টাকায়, সেটা তো আমার, আমি তোমার টাকা দিব না। বিষয়টা হচ্ছে এইরকম, ঠিক আছে। অসীম বলতে বুঝায়, আমরা অসীম বলতে এটা যেন না ভাবি যে একদম সাত আসমান থেকে, এটা যেন না ভাবি। অসীম বলতে বুঝায় যে একটা চার্জের রেঞ্জের বাইরের যে কোনো জায়গাটাই তার জন্য কিন্তু অসীম। অনেকে বলতেছে শুনতে পাচ্ছ না ভাইয়া, তোমাদের তো ব্রেক দিছে। 3:24 শেষের হবে, 1 মিনিট আছে এখনো। ওকে, আমাদের ব্রেক শেষ তো, ক্লাসটা শুরু করব। তো রহিম মনে হয় একটা প্রশ্ন করছো যে ভাই তড়িৎ বলরেখা আর প্রাবল্যের মধ্যে আসলে মেইন মানে কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্যটা থাকলে সেটা কি। এই পার্থক্যটা বলে আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। এখানে যদি একটা কিউ কুলম্বের চার্জ থাকে,
সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমি তোমাকে প্রাবল্যের মানটা জানতে চাইছি। মানে প্রাবল্য যখন বলতেছি একটা পয়েন্টকে আমি স্পেসিফিক করে দিচ্ছি যে এই পয়েন্টে প্রাবল্য কত, তাহলে তুমি এই পয়েন্টে প্রাবল্য এর মানটা বের করতে পারবা। পজিটিভ চার্জ হলে দিক বাইরের দিকে, আর নেগেটিভ চার্জ হলে দিক ভেতরের দিকে। তার মানে স্পেসিফিক করে দিতেছি যে প্রাবল্য হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। আর আমি যখন বলরেখার মানে কথা বলতেছি, এটা যদি একটা চার্জিত বস্তু হয় তাহলে তো এর রেঞ্জের মধ্যে অসংখ্য বিন্দুতে আমি কি পাবো, নিশ্চয়ই প্রাবল্য পাবো, নিশ্চয়ই কি প্রাবল্য পাবো। তার মানে যদি প্রতিটা বিন্দু ধরি তাহলে প্রতিটা বিন্দুর মধ্যেই যদি এটা প্লাস চার্জ হয় তাহলে আমি কি দেখবো যে যে কোনো চার্জকে সে বাইরের দিকে ঠেলতেছে, যে কোনো চার্জকে সে বাইরের দিকে কিভাবে ঠেলতেছে, তাহলে বলরেখা কিন্তু অসংখ্য হচ্ছে, বলরেখা কি অসংখ্য হচ্ছে। মানে একটা পজিটিভ চার্জের জন্য আমি ধারণা করি যে বলরেখাগুলো তার চারপাশ থেকে বাইর হচ্ছে, হ্যাঁ। আর প্রাবল্য হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে বলরেখার দিক বুঝায়। প্রাবল্য হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে বলরেখার কি দিক বুঝায়, ঠিক আছে। আর যদি মাইনাস চার্জের জন্য হইতো, এটা যদি একটা মাইনাস চার্জ হইতো তাহলে আমি ধরে নিতাম যে বলরেখাগুলো ওর মধ্যে প্রবেশ করতেছে, যে চার পাশ থেকে বলরেখাগুলো ওর কি মধ্যে প্রবেশ করতেছে। তাহলে আর আমি যদি এটার জন্য প্রাবল্য বলতাম যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের প্রাবল্যটা কোন দিকে, ভেতরের দিকে কাজ করত। তার মানে এই ক্ষেত্রেও প্রাবল্যটা যে কোনো একটা বলরেখাকে প্রকাশ করত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কথা। ওকে, তো চলো আমরা ম্যাথের মধ্যে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ। কি বলেছে যে চিত্র প্রদর্শিত বর্তনীর C1 এবং C2 ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করো। এখন ভাইয়া C1 আর C2 কিভাবে আছে, একটা পাইপের মধ্যেই আছে দুইটা লিক, তার মানে তারা শ্রেণীতে আছে। ওকে ফাইন, তাহলে সঞ্চিত শক্তি জানতে চাইছে, তা আমরা নর্মালি ধারকত্বের সূত্রটা কি শিখেছিলাম, C সমান সমান Q/V, তাই না। তাহলে এখন এই C মানে তুল্য ধারকত্ব, আর কিউ মানে চার্জ, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য। এই যে বিভব পার্থক্য দেওয়া আছে, আমরা চার্জের ভ্যালুটা বের করব এবং আমাদের কি লাগবে, তুল্য ধারকত্ব লাগবে। এই ক্ষেত্রে যেহেতু দুইটা সিরিজে, তাহলে তুল্য ধারকত্ব কি হবে, সিএস, তাই না ভাইয়া। তাহলে সিএস সমান সমান Q/V। এটা মাদার ইকুয়েশন, এটা ব্র্যাকেটে রাখলাম। তাহলে কিউ সমান সমান কি হবে, সিএস ইন্টু ভি। তাহলে সিএস এর ভ্যালুটা কত, আসো বের করে ফেলি। সিরিজে থাকলে জানি কিভাবে বের করি, 1/CS সমান সমান 1/C1 যোগ 1/C2। তাহলে 1/2, C2 হচ্ছে এই যে 3। তাহলে আসলে লসাগু করি, 6, 3, 2। ওকে, তাহলে এখন 1/CS আমাদের কত হচ্ছে, 5/6। অতএব সিএস কত, যদি উল্টায় দিই 6/5। তাহলে তুল্য ধারকত্ব কত পেয়েছি আমি, 6/5। তাহলে এখানে এখানে কত বসাবো, 6/5 বসাইলাম। আর ভি কত, এই যে 10 ভোল্ট দেওয়াই আছে। তাহলে 5কে 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2। অতএব আমার চার্জ কত হবে, চার্জ হবে 6 দুগুণা 12 কুলম। তাহলে টোটাল চার্জ কত, 12 কুলম। একটু আগে আমি তোমাদের মুখস্থ করায় আসছিলাম যে শ্রেণীতে যদি ধারকগুলা থাকে প্রত্যেকের মধ্যে কি সেম পরিমাণ চার্জ থাকবে। তাহলে এটাতেও কি পরিমাণ চার্জ থাকবে, এইটাতেও কি পরিমাণ চার্জ থাকবে। এখন আমারে কি সঞ্চিত শক্তি জানতে চাইছে। তাহলে সঞ্চিত শক্তির আমি অনেকগুলো ইকুয়েশন দেখছিলাম আর বলছিলাম যখন যেটা কাজে লাগে তখন সেটা ইউজ করব। তাহলে এখানে কে কে আছে, চার্জ আছে, আর যার যার ধারকত্বের মান আছে, এইটা দিয়েও হয়ে যাবে। অতএব আশা করে ফেলি, অতএব C1 এ সঞ্চিত শক্তি, C1 এ সঞ্চিত শক্তি ধরলাম U1 সমান সমান হাফ Q² ডিভাইডেড বাই C1। এটা কিন্তু একটা সূত্রের মধ্যে ছিল, হাফ ইন্টু কিউ কত, কিউ হচ্ছে 12। তাহলে 12 স্কোয়ার মানে কি বলতো, 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12। C1 কত, C1 এই যে 2। তাহলে 2 দ্বারা 12 রে কাটলে হয় 6, 2 দ্বারা 12 রে কাটলে হয় 6, 6 6 কত, 3600 জুল। তাহলে আমার এই C1 এ কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে ভাইয়া, 3600 জুল শক্তি সঞ্চিত হবে, ঠিক আছে। অতএব C2 এ সঞ্চিত শক্তি কত, হাফ Q²/C2 সমান সমান হাফ লিখলাম। কিউ কত, কিউ মানে 12, স্কোয়ার মানে কত, 12 ইন্টু 12, 12 ইন্টু 12। আর C2 কত, C2 হচ্ছে এই যে 3, এই যে 3 লিখে ফেললাম। তাহলে 12কে আমি যদি 3 দ্বারা ভাগ করি ভাইয়া 4 হয়। আবার এই 4কে আমি যদি 2 দ্বারা ভাগ করি 2, 12 দুগুণা হচ্ছে 24। তাহলে C2 ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে, 24 জুল। একটা 36 আর একটা হচ্ছে 24।
তার মানে অঙ্কটা আমরা করে ফেলেছি। আশা করি অঙ্কটা আমরা পরীক্ষায় আসলে সকলেই করতে পারবো। পিডিএফ এ থাকবে, তোমরা দেখে নিবা, একটু বাসায় প্র্যাকটিস করে নিবা হাতে কলমে, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, রোমান প্রশ্ন করছো ভাইয়া আমার খামাকা ভি বের করার কোনো দরকার নাই তো। আর এই ভিটা তো প্রত্যেকের জন্য সেম না, শ্রেণীতে থাকলে প্রত্যেকের জন্য কিউ সেম থাকে, এর জন্য আমাকে এই সূত্র দিয়ে করতে হবে। আর যদি এরা প্যারালালে থাকতো তাইলে ভিটা সেম থাকতো। ঠিক আছে, ওকে, তো চলো আমরা সামনের দিকে আগাচ্ছি ভাইয়া। হ্যাঁ, এখন তড়িৎ দ্বিমেরু, আমি যে কথাগুলো বলবো প্রথমে তোমরা মনোযোগ দিয়ে শুনবা যে তড়িৎ দ্বিমেরু এই জিনিসটা আসলে কি। তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী দুইটা চার্জকে আমি যদি পরস্পর থেকে অল্প দূরত্বের মধ্যে রাখি তাহলে এই ব্যাপারটাকে তড়িৎ দ্বিমেরু বলে। আবারও বলতেছি, সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী, একটা প্লাস একটা মাইনাস, এদেরকে যদি আমি অল্প দূরত্বের মধ্যে রাখি তাহলে এই যে একটা ব্যবস্থা এইটাকে তড়িৎ দ্বিমেরু বলে। এই যে আমি একটা চিত্র এঁকে দিয়েছি, দেখতেই পারতেছো, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব 12 দ্বারা প্রকাশ করে, এই ব্যবস্থাটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, এই যে আমি এখানে আরেকটা তোমাদের জন্য এঁকে দিচ্ছি। এখানে মনে করো একটা, সবাই খেয়াল করো, এটা একটা প্লাস কিউ, এটা একটা কি মাইনাস কিউ। হ্যাঁ, দুইটার মান সমান এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 12। এই যে ব্যাপারটা, এই যে চিত্রটা, এই যে ছবিটা, হ্যাঁ, এই যে ব্যক্তিটা, এইটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এইটাই কি তড়িৎ দ্বিমেরু। একটা জিনিস মানে মূল জায়গায় যাওয়ার আগে সবাই মনে রাখবা যে সব জিনিসের দিক প্লাস থেকে মাইনাসের দিকে হয়, শুধুমাত্র তড়িৎ দ্বিমেরুর জন্য দিকটা মাইনাস থেকে প্লাসের দিকে হবে। আমি লিখে দিছি দেখো, ঠিক আছে, শুধুমাত্র তড়িৎ দ্বিমেরুর জন্য, খুবই ইম্পর্টেন্ট কথা বললাম কিন্তু, শুধুমাত্র তড়িৎ দ্বিমেরুর জন্য আমাদের যে দিক সেটা মাইনাস থেকে কার দিকে হবে, প্লাসের দিকে হবে। ওকে, এখন আমরা আসি আমাদের কমন কিছু মিস্টেক্স এর মধ্যে আসি। সেটা হচ্ছে পরীক্ষার মধ্যে তোমাকে বলে দেয় যে একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। তো তারপর কোন একটা কিছু করতে বললো, প্রথমেই তুমি কি করো জানো, এই ভুলটা করো। প্রথমে তুমি পড়লা আচ্ছা মধ্যবর্তী 10 সেন্টিমিটার, তাহলে 12 হচ্ছে 10, তাহলে এল হচ্ছে কত, এই ভাগ করলাম 5 সেন্টিমিটার। এটা ভুল, কারণ মধ্যবর্তী দূরত্বই তোমার 12 বলছে, এই 12 এর যে মান সেটাই হচ্ছে 10, 12টাই মধ্যবর্তী দূরত্ব, এটাতে তুমি আবার এল কি বের করতেছো, এটা তো হবে না। তার মানে যেটা বলে দিবে মধ্যবর্তী দূরত্ব সেটাই 12 এর মান। ঠিক আছে, এই 12 ধরেই আমাকে ম্যাথ করতে হবে, কারণ 12টাই মধ্যবর্তী দূরত্ব। ওকে ফাইন, এবারে যে পি মানে কি বলতো, পি মানে হচ্ছে ভাই দ্বিমেরু ভ্রামক। পি মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এই পিটাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এই পিটা কেমনে পাবো, যে কোনো একটা চার্জের মান অবশ্যই মাইনাস নিব না, মাইনাস শুধুমাত্র কিসে নিব, বিভবে নিব। আর 12 কি মধ্যবর্তী দূরত্ব। একটা ডেমো দেখি, বললো যে দুইটা চার্জ দিছে, একটা +2 একটা -2 এবং মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে 10 মিলিমিটার। তোমাকে বলছে যে এই 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 দ্বিমেরুর জন্য ভ্রামকের মানটা বের করো। কেমনে করবা, পি সমান সমান যে কোনো একটা চার্জের মান তুমি লেখো, চার্জের মান কত 2 লিখলা, কারণ মাইনাস দেওয়া যাবে না, কারণ শুধু মান লিখবো। 12 কত 10 মিলিমিটার, মিলিমিটার তো রাখা যায় না, মিটারে নিতে হবে। কেমনে নিব, ওই 1000 দ্বারা ভাগ করলে কত হয় 0.01 মিটার। এটা তো বুঝি যে 10 মিলিমিটারে 1000 দ্বারা ভাগ করলে 0.01 হয়, তাহলে ধারকত্ব কত হবে 0.02। একক কি বলতো ভাইয়া, চার্জের একক হচ্ছে কুলম আর দূরত্বের একক মিটার, তাহলে ধারকত্বের একক কি হবে কুলম মিটার, তাহলে ধারকত্বের একক হবে কুলম মিটার। কুলম মিটার, ভেরি ইজি। ঠিক আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক হবে কুলম মিটার। ওকে, এটা গেল, এটা আমরা বুঝলাম। এখন 2 নম্বরে আসি, যদি তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব বের করতে বলে তাহলে এটা হচ্ছে সেই বিভবের সূত্র, আর যদি প্রাবল্য বের করতে বলে এটা হচ্ছে সেই প্রাবল্যের সূত্র। ঠিক আছে, এই সূত্র দুটা তোমাদের একটু কষ্ট হইলেও মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে ম্যাথ আসে না এগুলা দিয়ে, সূত্র দিয়ে দেয়, সূত্র দিয়ে বলে কোনটা সঠিক, তখন তোমাকে জিনিসটা একটু কষ্ট করে হইলেও পারতে হবে আর কি। তো এই দুইটা সূত্র আমরা একটু মাথার মধ্যে রাখবো। হ্যাঁ, যেমন এই যে দেখো এখানে এ পয়েন্ট দিয়ে দিয়েছি, তো এ পয়েন্ট দিয়ে যদি বলে এ পয়েন্টে ভি কত, এটার জন্য এই যে সূত্র এইটা, যদি বলে এ পয়েন্টে আমার ই কত, এটার জন্য সূত্র হচ্ছে এইটা। আর কোনটা আমরা সব সময় এই প্লাস, যেই দিকে প্লাস চার্জ আছে সেই দিক বরাবর নিব। এই যে অ্যাঙ্গেলটা ধরছি না, খেয়াল করছো, এই যে অ্যাঙ্গেলটা যেদিকে প্লাস চার্জ ওই দিক বরাবর নিব। কেন, কারণ আমরা জানি তড়িৎ দ্বিমেরুর জন্য দিকটা মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে দিকটা আমার মাইনাস থেকে প্লাস মানে কি এই দিকে, আর এই
মাঝখান থেকে এর দূরত্ব এইদিকে, তাহলে দুইটা অ্যারো চিহ্নর মাঝখানে কোনটা পড়ছে থিটা, এইটা পড়ছে। তাহলে আমরা সবসময় থিটাটাকে প্লাস চার্জ যেই দিকে সেই দিকে রাখার চেষ্টা করব। ওকে ফাইন, এবার আমরা আসো এই জায়গাটা একটু পড়ি কি বলেছে। দুইটা কন্ডিশন লিখে দিচ্ছি, পরতো যে অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য থিটা হবে 0। এই জিনিসটা যদি আমি তোমার একটু বোঝাই, একটু খেয়াল করো। এখানে একটা মনে করো একটু আরেকটু নিচে আঁকি, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। তাহলে এদের অক্ষ বলতে কি বুঝাইছে, এদের পেটের মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এটা এদের কি অক্ষ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন তুমি যে কোনো একটা বিন্দু নিতে পারো, একটা নিলা। তুমি যদি এইখানে একটা বিন্দু নাও, তাহলে এই বিন্দুর জন্য তুমি থিটাটা জানি কেমনে নিবা, ঠিক দুইটার মাঝখানে একটা ফুটা করবা, ফুটা করে এখান থেকে একটা দাগ দিবা, দাগ দিয়ে পজিটিভ চার্জ কোনটা, আচ্ছা যেটা পজিটিভ চার্জ সেই দিকে আমাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হবে আমার থিটা, কোনো সমস্যা আছে, থিটা একটা ভ্যালু তুমি পাবা। আবার মনে করো পয়েন্টটা এখানে নাই, পয়েন্টটা মনে করো এইখানে আছে, তাহলে এখান থেকে এই মাঝখানে একটা দাগ দিবা, তাহলে এই যে এটা আমার কি পাবা, থিটা, থিটার একটা ভ্যালু তুমি পেয়ে যাবা, তোমাকে বলে দিবে। এখন যদি পয়েন্টটা আমি সাপোজ এইখানে ধরি, তাহলে দেখো তো এই মিডল জায়গা থেকে এটার উপর যদি রেখা টানি, তাহলে এই রেখার সাথে তো এই আমার এই রেখাটা মিলা গেছে, তাহলে থিটা কত হচ্ছে 0। তার মানে অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য থিটাটা আমার কত আসবে, থিটাটা আসবে হচ্ছে আমার 0। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমরা সেকেন্ডটার মধ্যে আসি। সেকেন্ডটা কি বলেছে, সেকেন্ডটা বলেছে যে অক্ষের উপর লম্ব, মানে অক্ষের লম্ব দ্বিখণ্ডক হবে, যদিও অক্ষের মাঝখান বরাবর লম্ব যে কোনো বিন্দুর জন্য থিটা 90। তাহলে এইটা যদি আমি তোমার একটু ডিসক্রাইব করি, এই জিনিসটা কেমন, এখানে একটা চার্জ আছে মনে করো প্লাস কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, তাই না। এদের অক্ষটা কি, অক্ষ মানে হচ্ছে যে পেটের মাঝখান দিয়ে যেটা গেছে এটা হচ্ছে অক্ষ। এখন আমি যদি সাপোজ বিন্দুটা কই নিলাম, বিন্দুটা সাপোজ এইখানে নিলাম, এই যে এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এটা যদি ঠিক আমার পেটের মাঝখান বরাবর হয় এই দিকে, তাহলে আমার অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে 90, লম্বভাবে আছে। এই দুইটা কন্ডিশনে আর কি বলেছি। অনেক সময় অবজেক্টিভ এগুলো আসে ডাইরেক্ট, তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এটার জন্য আমরা তোমাকে এঁকে দিলাম, তোমার পিডিএফ এ থাকবে, তুমি একটু চর্চা করবা, এই হচ্ছে কথা। অনেকে যদি এটা ভাবো যে ভাই বারবার প্লাস্টারের ডান দিকে রাখতেছেন কেন, অন্য কোনো কারণ নেই, কারণ ডান দিকে থিটাটা দিলে পিডিএফ দেখলে একটু বেশি সুন্দর লাগে, এই আর কিছু না। ওকে, তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তো চলো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। একটা সুন্দর ম্যাথ আছে, আমরা করে ফেলি। কি বলছে যে শূন্য স্থানে +4 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলম বিন্দু আধান দুটি 10 মিলিমিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। ওকে ফাইন, তাহলে একটা হচ্ছে দুইটাই সেম পরিমাণ এবং বিপরীত ধর্মী, আর এদের যে মধ্যবর্তী দূরত্ব 12 সেটা 10 মিলিমিটার বলে দিছে। দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপরে তড়িৎ প্রাবল্য কত, অক্ষের উপর মানে কি থিটা 0, আর তড়িৎ প্রাবল্য মানে ই সমান সমান হোয়াট, তাই না, ই সমান সমান হোয়াট, ওই যে বড় যে সূত্রটা এটা ইউজ করতে হবে। ওকে ফাইন, তার আমরা চার্জগুলো বসাই। তো এটা আমি মাইনাস এটা রাখলাম, এটা আমি কত প্লাস এইটা রাখলাম, হ্যাঁ, চার্জের ভ্যালুগুলো লিখলাম। তো একটা থেকে আরেকটার যে কেন্দ্রের দূরত্ব সেটা কত বলে দিয়েছে, 12টা কত বলছে, 12 এর মান কত, এই যে 10 মিলিমিটার বলে দিয়েছে, ব্যবধান খেয়াল করো, এই যে বলে দিয়েছে, তাহলে 10 মিলিমিটার। তারপর বলছে যে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে, কেন্দ্র কই, এই যে এটা 10 সেন্টিমিটার মনে করো সাপোজ এইখানে, তাহলে এইখান থেকে এই যে এইখানে, তাহলে আমার আর কত, আর হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই বিন্দুতে কি জানতে চাইছে, ই কত, তাই না, ই সমান সমান হোয়াট, এটা আমাকে জানতে চাইছে। তো আমরা কি জানি, প্রাবল্যের যে সূত্রটা সেটা লিখে ফেলি। হ্যাঁ, ই সমান সমান 1/4 পি আর কিউব রুট, যারা ভাবতেছো ভাই এত বড় সূত্র মনে থাকবে না, হ্যাঁ, তাদের বলতেছে আমার নিজেরও মনে থাকে না, ঠিক আছে। তার মানে প্র্যাকটিস করতে করতে নিশ্চয়ই একটা সময় আমার মধ্যে এটা কি চলে আসছে, তুমিও প্র্যাকটিস করবে, চলে আসবে। তো ভ্যালুগুলো এখন আমার পি লাগবে, পিটা আসো বের করে ফেলি আমরা আগে। পি মানে কি, কিউ ইন্টু 12, তাই না ভাইয়া। কিউ কত, যে কোনো একটা চার্জের মান, চার্জ কত, দুইটার মানেই তো 4, কারণ এখানে তো প্লাস মাইনাসের বিষয় নাই, কারণ মাইনাস তো দেওয়া যায় না। 4 লিখলাম। মাইক্রো কুলম্বে কিসে নিতে হবে, কুলম্বে, মাইক্রো রে কেমনে নেয়, 10⁻⁶ ইন্টু 12, 12 কত, 10 মিলিমিটার, মিলিমিটারকে কিসে নিব, মিটারে, কিভাবে নেয়, মিলিমিটারকে 10⁻³ দিয়ে নেয়, 4.40,
তাহলে 6 আর 3 কত 10⁻⁹ পেয়েছি। পি এর মানটা এখন আমরা সব বাকি মানগুলো একটা একটা করে বসাই আসো। তাহলে ভ্যালুগুলো আমরা বসানো শুরু করি। প্রথমে এই কনস্ট্যান্টের মানটা বসাই। পি এর মান কত? পি এর মান এই যে পাইছি, তাই না? আর এর মান কত? আর এর মান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত মিটার বলো তো? 10 × 10⁻² মিটার। তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 10⁻1 মিটার। কোনো ডাউট আছে? ডাউট নেই, ঠিক আছে। তাহলে আর কত? আর হচ্ছে যে 10⁻1 মিটার। তাহলে 10⁻1 উপরে একটা কি আছে? উপরে একটা কিউব আছে। 1 থাকলো ভাইয়া থিটা 0, তাহলে cos 0 কত আমাকে বলবা? cos 0 হচ্ছে ভাইয়া 1। তাহলে 1 ডে স্কয়ার করলে 1 হয়, 3 থাকে। তাহলে 1 যোগ 3, 1 আর 3 যোগ করলে কত হয় ভাইয়া? 1 আর 3 যোগ করলে 4 হয়, আর 4 কে রুট করলে 2 হয়। ওকে, এই ওকে। তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে কত হয়? 10⁻³ আর এই 4 কে রুট করলে কত হয়? 4 কে রুট করলে হয় 2। এখন যদি আমরা ফাইনালি হিসাব করে ফেলি, 4 নং 36, 36 আর 2 হচ্ছে 72, আর একটা শূন্য ছিল, এটা 40 ছিল। তাহলে 720 ইন্টু এই 10⁹ আর -9 মারা গেছে, 10⁻³ উপর উঠলে কত হয়? 10⁻³ এত আমাদের প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। তাহলে এটা হচ্ছে আমার প্রাবল্যের অ্যান্সার। ঠিক আছে, আশা করি আমরা সকলেই এটা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমরা তোমাদের জন্য একটা পোল লঞ্চ করতেছি, তোমরা এটা অ্যান্সার দিয়ে দাও। এবং এই পোলটা তুমি পাবা, কারণ এই পোলটা ইম্পর্টেন্ট, এটা দেয় অনেক সময়। এটার জন্য আমি সময় দিচ্ছি তোমাদের 30 সেকেন্ড। এটা সবার পারার কথা ভাইয়া, একটু আগে ইকুয়েশন দেখে আসছো, একটু ব্রেনটারে খাটাও, তাইলেই পারবা। আমাদের সময় শেষ। ওয়াও, ভেরি 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 গুড, 73% সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে, ভেরি গুড। আচ্ছা, তা আমরা একটু আগে দেখে আসছি যে এই প্রাবল্যের জন্য আর কিউবের ব্যস্ত অনুপাতিক ছিল। তো এইভাবে থাকা যেই কথা, ব্যাপারটা এইভাবে থাকা সেই কথাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আবার এইটা ভাবতেছে যে এটা কই থেকে পাইছেন, তাদের আমি সূত্রটা আরেকবার দেখাই নিয়ে আসি। এই যে 3 নাম্বার সূত্র খেয়াল করো, সব জিনিস যদি কনস্ট্যান্ট থাকে, ই আর আর কিউবের সম্পর্ক কি? ব্যস্ত অনুপাতিক। দেখছো? হ্যাঁ দেখছি, ঠিক আছে, ওকে। তো এখন আমরা গসের সূত্রের মধ্যে চলে যাচ্ছি। তবে গস বা ফ্লাক্স এগুলা বলার আগে নর্মালি একটা কথা বলি। আমরা এতক্ষণ পর্যন্ত তোমার ই, তারপর ভি মানে প্রাবল্য বিভব এগুলা যে বের করেছি না, এই প্রত্যেকটাই হচ্ছে আমরা বিন্দু চার্জের জন্য। মানে আমরা ধরে নিয়েছি যে চার্জটা অনেক টিনি টুনি ছোট, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে কি সবাই ছোট চার্জ হয়? কেন হইতে পারে না? যে আমি আমার ল্যাপটপটা চার্জিত করে ফেলাইছি, আমার ল্যাপটপটা কি বিন্দু? তুমি তোমার পুরা যে বিল্ডিং এটার আমি চার্জিত করে ফেলছি, ওই পুরা বিল্ডিং কি কোনোদিন কোনো বিন্দু না? তাহলে এগুলো কি কমপ্লেক্স না? অ্যাব্রা থ্যাব্রা ড্যাব্রা। তো এই টাইপের যে কমপ্লেক্স বস্তুগুলা, ওদেরকে যদি আমি চার্জিত করি, তাহলে আমার জানতে ইচ্ছা হইতে পারে না যে এটার মধ্যে কি পরিমাণ চার্জ আছে, এর জন্য বিভব কত হইতে পারে, এর জন্য প্রাবল্য কত হইতে পারে। তা আমার এই কষ্টটা কে দূর করে দিছে? গাউস দূর করে দিছে। গাউস বলেছে যে যে কোনো ধরনের অ্যাব্রা থ্যাব্রা বা কমপ্লেক্স যে কোনো ধরনের বস্তুই থাকুক, সে যদি চার্জিত হয় তাহলে কই গেল, সে যদি চার্জিত হয় তাহলে তুমি মনে রাখো যে এটা একটা তুমি অ্যাব্রা থ্যাব্রা বস্তু আঁকো, তুমি যদি চার্জিত করো তাহলে চার্জগুলো অবশ্যই এই বাইরের পৃষ্ঠে ছড়ায়া থাকবে। সবসময় চার্জগুলো বাইরের পৃষ্ঠে কি ছড়ায়া থাকে, কেন? কারণ সমধর্মী চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। তুমি যদি ভাবো ভাই তাহলে কিছু মাইনাস দিয়া দেন, তাহলে প্লাসে আর মাইনাসে তো নিউট্রাল হয়ে যাবে, চার্জ তো আর থাকতেছে না। হয় প্লাস চার্জে চার্জিত, নতুবা মাইনাস চার্জে চার্জিত। এখন এটা যদি প্লাস চার্জে চার্জিত হয়, কি পরিমাণ মানে চার্জ আছে ধরলাম কিউ পরিমাণ, আমি একদম বেসিক কথাটা বলতেছি, একটু খেয়াল করো, এটা নিয়ে বেশি কথা আমি বলবো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? যেহেতু প্লাস, বলরেখাগুলো নিশ্চয়ই বের হবে।
বলরেখাগুলো কি হবে ভাইয়া? বের হবে, তাই না? বলরেখাগুলো হচ্ছে বের হবে। তাহলে বলরেখাগুলো যদি বের হয় আমি কি করতে পারি? আমি তো এটার বিভব প্রাবল্য এগুলো অনুভব করতে চাচ্ছি। আমি এটা চারপাশে একটা ক্ষেত্রফল কল্পনা করতে পারি গোলকের মতো। কি কল্পনা করতে পারি? একটা গোলকের মতো ক্ষেত্রফল, মানে গোলকের মতো ক্ষেত্রফল কল্পনা করতে পারি। তাহলে দেখো তো, যদি খুব ছোট একটা অংশের ক্ষেত্রফল নেই, এই ছোট অংশের মধ্য দিয়ে যদি একটা বলরেখা পাস করে, হ্যাঁ দেখো, যদি এই ছোট অংশের মধ্য দিয়ে একটা বলরেখা পাস করে, তুই একটা বলরেখার জন্য আমি একটা মাত্র ই পাচ্ছি, ধরলাম সেটা ছোট ই, মানে খুব কম প্রাবল্য। তো ওই ই আর ওই ছোট অংশটা গুণ করলে আমি এই অংশটুকুর কি পরিমাণ প্রাবল্য পাচ্ছি সেটা ফিল করতে পারবো। তাহলে আমি যদি পুরা এরিয়াটার ইন্টিগ্রেশন করে ফেলি, এই ই এবং ডিএস, ক্ষেত্রফল এবং প্রাবল্য, এই দুটার গুণফলকে যদি টোটাল ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসি বা গুণ করে ফেলতে পারি, তাহলে টোটাল এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্সের প্রভাব সেটা আমি বুঝতে পারবো। আর ফ্লাক্সের প্রভাব মানে কি? বলরেখার প্রভাব। আর বলরেখা কই থেকে আসে? একটা বস্তু চার্জিত, এর জন্যই তো আসে। তাহলে যত বেশি বস্তুরা চার্জিত তত বেশি বলরেখা বের হবে, যত কম বস্তুরা চার্জিত তত কম বলরেখা বের হবে। তো গাউস আমাকে এইভাবে একটু স্যাটিসফাই করছে। তো এইখানে উনি উনার সূত্রের উপর, উনার এই থিওরির উপর ভিত্তি করে বিভিন্ন টাইপের বস্তুর জন্য বিভিন্ন সূত্র আছে। তো আমাদের তো এত দেওয়া সম্ভব না, আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড চারটা দিয়ে রাখছি। এই চারটা জানতে পারলেই আমি ভার্সিটিতে কি করে আসতে পারবো, মানে অঙ্ক করে দিয়ে আসতে পারবো। তো প্রথমটা হচ্ছে এই যে আমার এই প্রাবল্য বা ক্ষেত্র যেটাই বলো, তার সাথে আমার যে সারফেস বা ক্ষেত্রফল, এদের ডট গুণফল করলে ফ্লাক্স পাবো। ফ্লাক্সের একক হচ্ছে ওয়েভার, আমি লিখে দিচ্ছি। ফ্লাক্সের এককটা কি? ফ্লাক্সের এককটা হচ্ছে আমাদের ওয়েভার। ওকে। আর দ্বিতীয়টা কার জন্য? দ্বিতীয়টা হচ্ছে ভাইয়া অসীম দৈর্ঘ্যের তারের জন্য। মানে একটা অসীম দৈর্ঘ্যের তার আছে, পুরা তারটাই হচ্ছে তোমার চার্জিত। তাহলে তার জন্য যদি আমি কোনো দূরে বা কোনো একটা সার্টেন দূরত্বে প্রাবল্য বের করতে চাই, মনে করো আর দূরত্বে, তাহলে তার জন্য সূত্র হচ্ছে যে দিয়ে দিয়েছে, হ্যাঁ এইটা। এখানে ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে একক দৈর্ঘ্যের চার্জের মান। একক দৈর্ঘ্যের চার্জের মান মানে তারটা তো অসীম দৈর্ঘ্যের, তাতে কি হয়েছে, এটার একক দৈর্ঘ্যের চার্জ হিসাব করলে সাপোজ 10 কুলম পার মিটার, মানে 1 মিটারে এত কুলম, তাহলে এটার একক কত? এটার একক হবে কুলম পার মিটার। কুলম পার কি ভাইয়া? মিটার, তাই না? যে 1 মিটারে কত কুলম? কুলম পার মিটার, এটা হচ্ছে ল্যামডার একক। ওকে, ফাইন। হ্যাঁ, একজন বলতে ফ্লাক্স বলতে কি বোঝায় ভাই? ফ্লাক্স বলতে বলরেখা বোঝায়, কাল্পনিক বলরেখা বোঝায়। ফ্লাক্স বলতে কাল্পনিক বলরেখা বোঝায়। চুম্বকের ক্ষেত্রে চুম্বকের বলরেখা বোঝায়, আর কারেন্ট বা তড়িতের ক্ষেত্রে তড়িতের বলরেখা বোঝায়। ঠিক আছে, ওকে। তারপর আমরা আসি তিনের ক্ষেত্রে, একটু মনোযোগ দিই প্লিজ। তিন হচ্ছে অসীম ক্ষেত্রফল বিশিষ্ট চার্জিত অপরিবাহী তলের জন্য। আর এই 4 নাম্বারটা হচ্ছে অসীম ক্ষেত্রফল বিশিষ্ট চার্জিত পরিবাহীর তলের জন্য। আমি বিষয়টা ব্যাখ্যা করতেছি। আর এই যে সিগমা, এটা হচ্ছে চার্জ ঘনত্ব। এটা কই পাইছি? আজকে প্রথমে সকাল, মানে আজকে তো দুপুর শুরুই করছি চার্জ ঘনত্ব দিয়ে। এইবার আমি তোমাকে একটা বলি, তোমার এটা তো সূত্র তুমি করে ফেলতে পারবা যদি ইনফরমেশন দেওয়া থাকে। তোমার মধ্যে যেটা কাজ করতেছে ভাই, যে চার্জিত হইলে আবার অপরিবাহী কেমনে হয়, এটা হচ্ছে কথা। এখন আমি তোমার বলি ভাইয়া, যে কোনো বস্তুই চার্জিত হইতে পারবে। যে কোনো বস্তুকে চার্জিত করতে হইলে তোমাকে যেটা করতে হবে, ওই বস্তুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন এই সংখ্যাটার তারতম্য করতে হবে। তুমি যদি কোনো মতে একটা বস্তুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন এদের সংখ্যাটার তারতম্য করে দাও, বস্তুটা চার্জিত হয়ে যাবে। এখন আসি পরিবাহী আর অপরিবাহীর কথায়। যদি ওই বস্তুটা ওই চার্জগুলাকে ফ্লো করতে পারে, ঠেলা দিতে পারে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সক্ষম হয়, তাহলে ওই বস্তুটা পরিবাহী। আর যদি সে এটাতে অক্ষম হয়, তাহলে তাকে আমি বলবো অপরিবাহী। তার মানে একটা অপরিবাহী বস্তু অবশ্যই কি চার্জিত হইতে পারে। যদি চার্জের ফ্লো হয়, মানে চার্জ যদি দৌড়াদৌড়ি করে, তাহলে সেটা পরিবাহী। আর চার্জ যদি দৌড়াদৌড়ি করতে না পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, তাহলে সেটা অপরিবাহী। আশা করি জিনিসটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তো চলো এখন আমরা ম্যাথের মধ্যে চলে যাই। কি বলেছে দেখো, কোন স্থানে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে এইটা এবং ক্ষেত্রফল দেওয়া আছে এইটা, এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মানে ফ্লাক্স সমান সমান হোয়াট বের করতে বলছে। একটু আগে দেখছি আমরা কি জানি, ফ্লাক্স সমান সমান ই ডট এস। তাহলে ডট গুণফল, তাহলে আমি ইকুয়েশন তুলি, 2i প্লাস 3j, কোনো কে কি আছে? নাই। কে নাই মানে কি বলতো? 0 ইন্টু কে।
সেম কথাই তো, ডট চিহ্নটা রাখলাম। আর এখানে শুধু আইও নাই জে নাই, শুধু কে আছে। আই নাই মানে কি 0 আই, জে নাই মানে কি বলতো 0 জে, কে নাই মানে কে তো আছে 5 কে। এখন ডট গুণফল মানে কি ভাইয়া, আই এর সাথে আই, জে এর সাথে জে, আর কে এর সাথে কে। তাহলে এখন এটা গুণ করলে আমি দেখতেছি হাই হাই 0 আসতেছে, তাহলে অ্যান্সার কত আসতেছে 0 ওয়েবার। তাহলে আমার অতিক্রান্ত ফ্লাক্সের মান কত 0 ওয়েবার। হ্যাঁ 0 মানে কোনো ফ্লাক্স অতিক্রম হচ্ছে না। এটা নর্মাল কমন সেন্সও বোঝা যাচ্ছে, কেমনে আমি তোমার একটু বুঝিয়ে দিই। আমাদের অ্যান্সার কিন্তু শেষ, ঠিক আছে। আমি একটু তোমাকে জিনিসটা একটু হালকাভাবে বুঝিয়ে দিই। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই বরাবর আই ভেক্টর, এই বরাবর জে ভেক্টর, এই বরাবর কি ভাইয়া কে ভেক্টর। তুমি যদি খেয়াল করো তুমি দেখতে পারবা যে আমার তড়িৎ ক্ষেত্রটা আই আর জেড এই অক্ষ বরাবর আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রটা, বা আমি যদি তড়িৎ ক্ষেত্র বড় রেখা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে বড় রেখাগুলো সাপোজ এই তলের মধ্য দিয়ে যাচ্ছে, তাই না, এই তলের মধ্য দিয়ে যাচ্ছে। আর তুমি ক্ষেত্রফলটা কই রাখছো, তুমি ক্ষেত্রফলটা রাখছো শুধু কে মানে জেড অক্ষের দিকে। তাহলে ক্ষেত্রফলটা তুমি সাপোজ এই দিকে রাখছো একটা কিছুকে, তাহলে এই বলরেখাগুলো কি এটা আর পাস করতে পারতেছে, পারতেছে না। তাহলে বলরেখাগুলো যদি ক্ষেত্রফলের পাসই না করে, তাহলে আর অতিক্রম তো আর কি করবে, করতেছে না, 0। এই হচ্ছে বিষয়টা। তো চলো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, ঠিক আছে, আমি দিয়ে রাখলাম, এটা আমরা প্র্যাকটিস করব। আসো পড়ে ফেলি। অসীম দীর্ঘ একটি সরু রড 10 কুলম্ব পার মিটার চার্জে সুষমভাবে চার্জিত। কুলম্ব পার মিটার কার একক, ল্যামডার একক। এই একক দৈর্ঘ্যে চার্জ আমরা দেখে আসছিলাম, তাই না, কার একক, ল্যামডার একক। এখন বলেছে রডের বক্রতল হতে 1 সেন্টিমিটার দূরে, মানে আর এর মান দেওয়া আছে, 1 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, মানে ই সমান সমান হোয়াট। এখন আমরা সূত্র কি জানি, সবাই এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো। ই সমান সমান আমি কিভাবে করতেছি দেখো, 2 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর। আগে সূত্রটা তুলছি যেটা দেওয়া ছিল, কোনো ডাউট আছে নাই? ওকে, এবার আসি। নিচে তো কত আছে 1 2 পাই এপসাইলন নট। এটা যদি 2 না হইয়া 4 হইতো, তাহলে আমি একটা কনস্ট্যান্টের ভ্যালু লিখতে পারতাম, আমার সুবিধা হইতো। তাহলে আসো আমরা সেটাই করি। এই 2কে আমি 4 বানাবো, 4 পাই এপসাইলন নট। তাহলে নিচে একটা 2 এক্সট্রা গুণ করছি, এর জন্য উপরে একটা 2 রাখবো, এই যে রাখলাম, এই যে উপরে রাখলাম। ওকে ফাইন। এখন এটার ভ্যালু কত 1 4 পাই এপসাইলন নট, এটার ভ্যালু আমি জানি, কনস্ট্যান্টের ভ্যালু লিখে ফেললাম, 9 × 10⁻⁹। দেখছো ট্রিক্সটা, দেখছো, এই যে বুদ্ধিটা খাটাই ফেলছি। এখন 2 রাখলাম, ল্যামডা কত, ল্যামডা হচ্ছে এই যে 10 দেওয়া আছে, লিখলাম 10। আর কত, এই যে 1 সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটারে নাও, 10⁻⁻² মিটার, তাই না ভাইয়া? ওকে হ্যাঁ, এখন যদি করি 9 দুগুণা হচ্ছে আমার 18, 10⁹, আর উপরে আছে 10, তাহলে 10⁻10 -2 উপরে গেলে হচ্ছে +2, তাহলে 18 × 10⁻12 এত প্রাবল্যের একক নিউটন পার কুলম। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পারছি, এবং ম্যাথটা বাসায় প্র্যাকটিস করবা, এটা দেয়, ঠিক আছে, এটা আমাদের পরীক্ষাতে দেয়। ওকে চলো, হ্যাঁ এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো আমরা একটু সবাই পড়ি, ঠিক আছে। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি আর কি। কি বলেছে, চার্জ সব সময় যে কোনো বস্তুর পৃষ্ঠে ছড়িয়ে থাকে, এটা কিন্তু আমরা জানি, তাই না, যে চার্জ সব সময় একটা বস্তুর পৃষ্ঠে ছড়ায় থাকে, কারণ সমধর্মী চার্জ একে অপরকে অলওয়েজ বিকর্ষণ করতে থাকে। 1 নাম্বারটা শেষ, 2 নাম্বারটায় আসি। 2 নাম্বারটা একটু এখন মনে রাখো, আমি একটা অঙ্ক আছে, ওই অঙ্কের সময় তোমার বুঝিয়ে দিব। কি বলছে এটা একটু পড়ো। গোলাকার কোনো বস্তুর জন্য ভিতরের কোনো বিন্দুতে বিভবের মান পৃষ্ঠের বিভবের সমান হয়। আরেকবার পড়ি, গোলাকার কোনো বস্তুর জন্য ভিতরের যে কোনো বিন্দুতে বিভবের মান পৃষ্ঠের বিভবের সমান হয়। এটা জাস্ট অঙ্কের জন্য একটু মাথায় ধরে রাখো, এটার ব্যাখ্যা পরে দিতেছি। এবার 3 নাম্বারটায় আসি। হ্যাঁ এটা মনে রাখবা, যে চার্জের মান বেশি সেই চার্জ বড় চার্জ। একটা ডেমো দিছি, উদাহরণ, 2টা চার্জ দিছি, -5 কুলম আর +3 কুলম। এখন তোমাকে যদি প্রশ্ন করে দুইটার মধ্যে বড় চার্জ কোনটা, তুমি কি বলবা? তুমি হয়তো এটা বলতে পারো, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসটা বড়। আসলে প্লাস মাইনাস চার্জের প্রকৃতি বুঝায়, ভ্যালু না, ভ্যালুটা শুধু সংখ্যা বুঝায়। তাহলে 3 বড় নাকি 5 বড়, সংখ্যা কোনটা বড়, 5 বড়। তাহলে যে -5 কুলম এইটা হচ্ছে বড় মানের চার্জ, যেহেতু ও বড় মান, ওর প্রভাবও বেশি, ওর ক্ষেত্রও বেশি। তুমি জিনিসটা এভাবেও চিন্তা করতে পারো, একজন হালাল পথে 3 টাকা কামাইছে, আর একজন অসৎ পথে 5 টাকা কামাইছে। ঠিক আছে অসৎ পথ, কিন্তু টাকাটা তোর বেশি, তাহলে ওর পাওয়ার মানে ওর টাকার অঙ্কটা বেশি, তাহলে ও হচ্ছে বড় চার্জ বা ও হচ্ছে বড় মালিক।
তাহলে যার ভ্যালু বেশি, যে যার সংখ্যা বড়, সে বড় চার্জ। হ্যাঁ, ওকে। এখন আমরা তোমাদের একটা পোল লঞ্চ করতেছি ভাইয়ারা, তোমরা এটার আনসারটা আমাকে দিয়ে ফেলো। এটার জন্য তোমরা সময় পাচ্ছ হচ্ছে 50 সেকেন্ড। একটু ঠান্ডা মাথায় ভাইবা করে ফেলে, একটু ঠান্ডা মাথায় ভাবো। একটু আগে একটা জিনিস কিন্তু তোমাদের আমি বলেছি। ওকে, আমাদের সময় শেষ। এখন গুড, 46%ই সঠিক অ্যান্সার দিছো। তার মানে যেটা বলেছি সেটা তোমাদের মাথার মধ্যে মনে ছিল। তো আগে আমি অঙ্কটা শেষ করব, তারপর আমি ব্যাখ্যায় যাব। কি বলেছে? 5 মিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকে 5 কুলম আধান আছে। গোলকের কেন্দ্র হতে 2 মিটার দূরে তড়িৎ বিভবের মান কত? তাহলে এটা আমার সেই গোলকটা, গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। হ্যাঁ, গোলকে কি পরিমাণ চার্জ দিয়েছে? 5 কুলম চার্জ দিয়েছে। তোরা জানতে চাইছে যে 2 মিটার, কেন্দ্র থেকে 2 মিটার মানে ভেতরে, এখানে এই 2 মিটার দূরের কোনো বিন্দুতে বিভবের মানটা কত? তা আমরা জানি ভেতরে ঢুকে গেলেও বিভবের মানটা কার সমান হয়? পৃষ্ঠের সমান হয়। তাহলে ভি সমান সমান 1/4πε0 কিউ বাই কত? কিউ বাই হচ্ছে আমাদের আর। তাহলে আমরা ভ্যালুটা বসাই। কিউ হচ্ছে 5, আর হচ্ছে 5, 5 5 কাটা, অ্যান্সার হবে এইটা। তাহলে কত কুলম, মানে কত ভোল্ট? এত ভোল্ট। অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার আমাদের কত? অ্যান্সার হচ্ছে সি। এখন যারা ভাবতেছো ভাই সূত্র ঠিক আছে, কিন্তু আর তো যেহেতু 2 বলছিল এই যে এতটুক দূরে, তাহলে এখানে আপনি 2 দিলেন না কেন? এখানে 2 দেওয়া উচিত ছিল না, এখানে 2 দিলে হইতো না, অঙ্কটা ভুল হইতো। কেন হইতো এটা বলতেছি, আসো। ঠিক আছে, কেন হইতো সেটা আমি একটু বলতেছি, একটু খেয়াল করো। ওকে, তো বিভবের সংজ্ঞাটা কি ছিল বলতো? বিভবের সংজ্ঞা ছিল অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কি করতে হয়? কাজ করতে হয়। তো ওইগুলো তো আমি বিন্দু চার্জের জন্য শিখছিলাম। এখন যদি আমি এই বস্তুর দিকে তাকাই, এটা একটু গোলাকার দেখতে না? মুছে ফেললাম, এটা দেখতে কেমন? গোলাকার। তাহলে এটার মধ্যে তুমি যে 5 কুলম চার্জ দিছো, এই চার্জটা কিভাবে ছড়ায় আছে বলো তো আমাকে ভাইয়া? এই চার্জটা এই চারপাশে এইভাবে ছড়ায় আছে না? আপনি কিভাবে বুঝলেন যে প্লাস চার্জ? 5-এর আগে কোনো সংখ্যা মানে চিহ্ন নাই, মানে প্লাস। এই যে এভাবে ছড়ায় আছে, কোনো ডাউট আছে না? ডাউট নেই। এখন মনে করো তর্কের খাতিরে ভেবে নিলাম এটার প্রভাব এই পর্যন্ত, তাহলে এইটা অসীম, তাই না? অসীম থেকে এখন আমি 1 কুলম চার্জকে নিয়ে আসবো। তো নিয়ে আসতে যে পরিমাণ কাজ, সেটাই আমার কি? সেটাই হচ্ছে আমার ওই বিভবের মান। তো 1 কুলম চার্জকে নিয়ে আমি রওনা দিছি, আসতেছি। হ্যাঁ, আসতেছি আসতেছি, কাজ করতেছি, বিভব পাইছি। আসতেছি, কাজ করতেছি, বিভব পাইছি। আসতেছি আসতেছি, কাজ করতেছি। তার মানে এখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে আমি বিভব পাচ্ছি। ঠিক আছে, কারণ আমি ধরে নিছি একটু পর্যন্ত তার প্রভাব আসেই। আর একটু আসতেছি আসতেছি, কাজ করতেছি, একটু রেস্ট নিই, এই পর্যন্ত বিভব এখনো আছে। আস্তে আস্তে পৃষ্ঠের কাছাকাছি চলে আসছি, প্রায় পৃষ্ঠ টাচ করব, তখনও কিন্তু একটা কি আছে? সবগুলা চার্জ আমাকে ইনফ্লুয়েন্স করতেছে। তার মানে আমাকে কাজ করতে হচ্ছে, আমার একটা মানে কাজের ভ্যালু আছে। তার মানে পৃষ্ঠ পর্যন্ত পয়েন্টেও আমি কাজ করতেছি, কোনো ডাউট নাই। তো ঠিক আছে, মনে করো মোটামুটি আমি প্রায় 100 জুল কাজ করে ফেলাইছি। কত জুল কাজ করছি? 100 জুল। তাহলে একদম পৃষ্ঠের কাছাকাছি যখন চলে আসছি, আমার বিভব কত? বিভব হচ্ছে 100 ভোল্ট। কারণ যে পরিমাণ কাজ করি সেই পরিমাণেই আমার কি হয়? বিভব হয়। তাহলে 100 জুল যদি কাজ করি, তাহলে বিভব কত হয়েছে? 100 ভোল্ট। ওকে, এবার ভিতরে প্রবেশ করো, ঠুস করে ভিতরে ঢুকে গেলা। এখন তুমি যখন এখন ভিতরে ঢুকছো, ভিতরে কোনো চার্জ আছে? নাই, ভিতরে কোনো চার্জ নাই। সব চার্জ কি? বাইরে আছে। সবাই হয়তো তোমারে হয় ঠেলবে, নাহলে নিজেদের দিকে টানবে। তাহলে তোমার উপর আসলে কোনো কিছু কাজ করতেছে না। তার মানে এইখানে তুমি ভিতরে ঘুরে বেড়াইতে বা ভিতরে কোনো চার্জকে নিতে তোমার এক্সট্রা কোনো কি করতে হচ্ছে না? কাজ করতে হচ্ছে না। কিন্তু তুমি তো
এই গোলকের সারফেস থেকে আসো নাই, তুমি তো ওই অসীম থেকে আসছো। তাহলে অসীম থেকে সারফেস পর্যন্ত আসতে তো একটা কাজ করতে হয়েছে। তাহলে কেউ যদি তোমাকে ভিতরে এখানে আসছো, এখানে যদি বলে কি পরিমাণ কাজ করছো, তুমি তো বলবা না 0, তুমি বলবা ওই যে আমি ওইখান থেকে এই পর্যন্ত আসছিলাম 100 জুল কাজ করতে হয়েছে। তাহলে বিভবেও যখন পৃষ্ঠ সারফেস পর্যন্ত যখন আসছিলা তখনও 100 ভোল্ট, আর ভিতরের যে কোনো পয়েন্টেও যখন যাও তখন কি ওই 100 ভোল্টই কিন্তু থাকে। তার মানে গোলকের ভিতরে যদি আমি চলে যাই, ভিতরের কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়। আই হোপ সকলেই তোমরা বুঝতে পারছো। এইবার তোমাদের জন্য একটা স্পেশাল ম্যাথ আছে, ঠিক আছে? একটা স্পেশাল ম্যাথ আমরা দেখাবো। স্পেশাল ম্যাথের পরে তোমাদের জন্য গিফট আছে, তারপর আমরা বিদায় নিব। ও বিদায় নিব না, কিউএনএতে কথা আছে তোমাদের সাথে, তাই না? তো চলো আমরা স্পেশাল ম্যাথটা শুরু করব। তো এই স্পেশাল ম্যাথটা শুরু করার আগে আমরা 20 মিনিটের জন্য একটু নীরবতা পালন করি। আমাকে একটু মৌখিক রেস্ট দাও, আর তোমরা একটু প্রশ্নটা দেখতে থাকো। ওকে, আমরা এখন প্রশ্নটা পড়ে ফেলি, একটু খেয়াল করি কি বলছে। এক্স অক্ষের ওপর অসীম সংখ্যক বিন্দু আধান যথাক্রমে 1 মিটার, 2 মিটার, 4 মিটার এভাবে রাখা আছে, ডট 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 ডট। তার মানে পরেরটা নিশ্চয়ই 8, তারপরেরটা 16, তারপরেরটা 32, তারপরটা 64, এইভাবে আর কি। তো আমি এই সাজানোটা দেখে মানে সংখ্যা দেখে এটা গেস করে ফেলছি। তারপর বলেছে তাহলে মূল বিন্দুতে প্রথম 10টি বিন্দুর জন্য তড়িৎ বিভবের মান নির্ণয় করো। প্রথম কয়টি বিন্দু? 10টি বিন্দুর জন্য। প্রতিটি বিন্দুতে 1 কুলম্ব পরিমাণ চার্জ রাখা হয়েছে। তাহলে প্রতিটা বিন্দুতে যদি কিউ পরিমাণ চার্জ রাখা হয়, কিউটা কত? 1 কুলম্বের। এখন ওরা যে প্রশ্নটা বলছে এটার ভিত্তিতে আমি চিত্র আঁকি, আসো। এই একটা রেখার মতো আঁকলাম। এটা মনে করো আমার সেই 0 পয়েন্ট, এটা 1 মিটার দূরত্ব, এটা 2 মিটার, এটা মনে করো 4 মিটার, তারপর হচ্ছে ডট 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 ডট, ঠিক আছে? তো প্রত্যেকটা দূরত্বে আমি কতটুকু চার্জ রেখেছি? কিউ, কিউ কুলম্ব। তাহলে এখানে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ, তারপর আরো ডট 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 আরো তো রাখছি, ঠিক আছে? তাহলে এই যে আমি প্রত্যেকটা বিন্দুতে চার্জ রাখছি, নিশ্চয়ই অসীম থেকে আইনা রাখছি, তাইলেই তো বিভবের প্রশ্নটা আসে। তাহলে অসীম থেকে যে আমি এখানে আনছি, বিভব হইছে V1, এখানে আনছি বিভব আনছি V2, এখানে আসতে বিভব হয়েছে কত? V3, এরকম ডট 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 ডট, ঠিক আছে, সামনের দিকে। হ্যাঁ, তাহলে এখন আমাকে কি বলেছে যে এই যে প্রথম 10টা পয়েন্টের জন্য এই মূল বিন্দু মানে ওতে মোট কি পরিমাণ বিভব পাবো সেটা বের করতে বলছে, ঠিক আছে? তা আমি লিখে ফেলি। মনে করি প্রথম 10টি বিন্দুর জন্য মূল বিন্দুতে বিভব ভি হবে। তাহলে ভিটা কি হবে বলো তো? আমরা একটু আগে বলছি না, মানে এই বিভব কি নরমাল যোগ বিয়োগ করা যায়। তাহলে বিভবে V1, V2, V3 প্লাস ডট 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 দিয়ে দিলাম। এখন বিভবের নরমাল সূত্র কি সেটা আমরা একটু তুলে ফেলি। V সমান সমান 1/4πε0 Q/r। এটা কি নরমাল সূত্র ছিল, তাই না? বিভবের নরমাল সূত্রটা আমরা লিখে ফেললাম। এখন যদি আমি আর গুলা বুঝতে চাই, এখান থেকে এতটুকু কি আমার দূরত্বগুলো যদি আমরা প্রকাশ করি, তাহলে এখান থেকে একটু হচ্ছে আমার R1, এখান থেকে একটু কত বলো তো ভাইয়া? R2, এখান থেকে একটু কত? একটু হচ্ছে আমার R3, তারপর যদি আরো বলে আরো এরকম সামনের দিকে যেতেই থাকবে। তো এখন তুমি বলো তো এই প্রত্যেকটা জিনিস থেকে কোন জিনিসগুলো আমি কমন নিতে পারবো? সবার থেকে আমি এই 1/4πε0 এবং কিউ চার্জের মান এইগুলা কমন নিতে পারবো। তাহলে কমন নিয়ে ফেলি, আসো। তাহলে কি পড়ে থাকলো? শুধু 1/r। তাহলে সবার জন্য 1/r1, তারপর একটা 1/r2, তারপর একটা 1/r3, তারপর হচ্ছে ডট 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 সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন, আগাইতে দাও। এখন আসো 1/4πε0, কিউ এর মান কত? কিউ এর মান 1 কুলম্ব। তাহলে কিউটার না লিখলেও তো হয়, 1 কুলম্ব লিখে না লেখা সেম কথা, ঠিক আছে? থাকলো। এখন R1 কত? R1 এই যে 1 মিটার, R2 2 মিটার, R3 কত? 4 মিটার। তাহলে 1/1 যোগ 1/2 যোগ 1/4 যোগ ডট 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 সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? সামনের দিকে আগাচ্ছে। ওকে, এখন 1/4πε0, এটা কত হবে? 1, এটা হবে হাফ, এটা হবে 1/4 প্লাস ডট 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 চলে গেছে। এখন তুমি আমাকে বলো তো
এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা আছে এটা একটা ধারার মতো না, এটা একটা কি ধারার মতো কিন্তু। তাহলে আমি যদি কোনো মতে এই ধারাটার সমষ্টি বের করতে পারি তাইলে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। তো কিভাবে বের করব চলো আমরা পরবর্তী পেজে দেখি। আমি আবার ইকুয়েশনটা তুলি, এখানে যা ছিল 1/4πε0 1/2 যোগ ডট 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 ডট। ওকে, এখন আমি ধারাটা দিয়ে শুধু হিসাব করি। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ধারাটা আছে, এই ধারাতে প্রথম পদ কোনটা বলো তো ভাইয়া? প্রথম পদ একদম যে প্রথমে থাকে সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদ হচ্ছে 1। ওকে, এবার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাতটা কিভাবে জানি বের করে? সাধারণ অনুপাতটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা বের করে হচ্ছে সামনের পদকে ওপরে দিব, পিছের পদকে নিচে দিব। সামনে কে? সামনে আছে হাফ, তাহলে হাফ ওপরে, পিছে কে? পিছে আছে 1, তাহলে 1 কি দিব? নিচে, তাহলে কত হয়? হাফ হয়। তাহলে আর এর মান কত? আর এর মান পেয়েছি আমি হাফ। অতএব সমষ্টি, অতএব এই যে ধারা এটার সমষ্টি হচ্ছে a 1 - r⁴n। হ্যাঁ, এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। নিচে হবে 1, নিচে হবে 1 - r। এটা হচ্ছে ধারাটার আমার কি সমষ্টি ভাইয়া। এখানে n এর মান কত? n এর মান 10। কিভাবে বুঝলেন? কারণ বলে দিছি যে প্রথম 10টি, যদি প্রথম 5টি বলতো 5 হইতো, যদি অসীম বলতো, কিছুই না বলতো, n ইনফিনিটি হইতো, তখন অঙ্কটা আর করা যেত না। এর জন্য বলে দিছি যে প্রথম এতগুলা পদের জন্য, ঠিক আছে? n 10 বলে দিয়েছে। ওকে, আসো এখন আমরা সলভ করে ফেলি। a হচ্ছে 1, আর আর কত? আর হচ্ছে হাফ, তাই না ভাইয়া? আর হচ্ছে হাফ। এন এর জায়গায় কত বসাবো? এন এর জায়গায় আমরা বসাবো 10। 1 - আর হচ্ছে আমাদের হাফ। লসগু করলে 1 থেকে হাফ গেলে হাফ থাকে, 1 ইন্টু 1 - হাফ, উপরে থাকে 10। ওকে, এখন যদি আমরা উল্টায় দিই, 2 উপরে চলে যাবে 2, 1 - হাফ 10, এইটা। এই যে আমি ধারাটার সমষ্টি পেয়ে গিয়েছি, তাহলে এই ধারার সমষ্টি এখন আমি কি করব? সুন্দর করে এটা নিয়ে আমি এখানে ঠুস করে বসায় দিব। বসায় দিলে আমার কাজটা ইজিলি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আসো বসায় দিই। এটা বসানোর আগে কনস্ট্যান্টের ভ্যালুটা লিখে ফেলি, 9 × 10⁹। আর এই ধারার সমষ্টি কত? এই যে পেয়ে গেছি সেটা লিখি, 2 × 1 - উপরে হচ্ছে 10 থাকে, 9 দুগুণা 18, তাই না ভাইয়া? 18 × 10⁹ ইন্টু এটা যা আছে তাই থাকবে, এত ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এখন তোমাকে আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে তুমি পরীক্ষার মধ্যে এই এই টাইপের অঙ্ক বা ক্রিটিক্যাল বড় অঙ্ক যদি আসে, কখনো যদি তুমি করা শুরু করো, তুমি শেষ করতে পারতেছো না, যতটুক পর্যন্ত করছো ওটুক পর্যন্ত করে রেখে দিবা, স্যার জিরো দিবে না, কিছু না কিছু মার্কস তোমাকে দিবে। এটা বলে রাখলাম, ঠিক আছে? এটা কিন্তু একটা ব্লেসিং এর মতো। তো আশা করি অঙ্কটা তোমাদের অনেকেরই ভালো লাগছে। তো আচ্ছা, এখানে আমরা গিফটের মধ্যে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপারগুলো ছিল, এই যে সমবিভব তলের জন্য এক বিন্দু থেকে অপর বিন্দুতে সরাতে কোনো কাজ হয় না কেন? কারণ দুই বিন্দুর বিভব সমান থাকে। আর এই যে তোমার আমরা যে সমবিন্দু বের করি না, যেই বিন্দুতে তোমার লব্ধি প্রাবল্যটা 0 হয় সেটাকে আমরা সাম্যবিন্দু বলি। এই সাম্যবিন্দুগুলো কিন্তু পরীক্ষাতে অনেক আসে, ঠিক আছে? তোমরা একটু কিন্তু অনেক বেশি ভাবে প্র্যাকটিস করবা। যদি সমধর্মী চার্জের জন্য হয় সাম্যবিন্দু কেমনে বের করব, যদি বিপরীতধর্মী চার্জের জন্য হয় তাইলে কেমনে বের করব, এগুলা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? সব ডিটেলসে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এগুলা পরীক্ষায় আসে। নিজেরা বাসায় ভালো করে পড়বা, চাইলেই হবে। ওকে,
দ্বিমেরুর যে মধ্যবর্তী দূরত্ব বলা থাকবে না, দ্বিমেরুর দুটা চার্জের যে মধ্যবর্তী দূরত্ব, ওই দূরত্বটাই হচ্ছে আমার 12। মানে নর্মাল ভাবে আমরা দূরত্বরে কি দ্বারা প্রকাশ করি, শুধু আর, শুধু ডি, তাই না? আর এখানে দূরত্বটাকেই 12 দ্বারা প্রকাশ করে, বুঝতে পারছো? এই 12 একটা জিনিস, এটা এমন না যে এল এর সাথে 2 গুণ, 12ই একটা জিনিস, ঠিক আছে? সমবিভব তল হচ্ছে যে তলের ওপর প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান থাকে, যে তলের ওপর প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান থাকে সেটাকে সমবিভব তল বলে। আচ্ছা, ক্লাসে বুঝো, প্র্যাকটিস করলে বুঝো। তারপর হচ্ছে প্রবলেমটা কি হয়, ওই যে পরীক্ষা যখন এক্সাম দিতে যাও তখন ম্যাথগুলো করতে ভুল হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা বিষয়। তুমি যত বেশি এক্সাম অ্যাটেন্ড করবা, যত বেশি পরীক্ষা দিবা, তত বেশি তুমি আর কি অ্যাডাপ্ট হইতে পারবা, তত বেশি দ্রুত তুমি ম্যাথ নির্ভুলভাবে সলভ করতে পারবা। পরীক্ষায় মার্কস কত পাচ্ছ এটা নিয়ে খুব একটা মানে বদার করার কিছু নাই। পরীক্ষা দিবা, খারাপ হইলেও পরীক্ষাগুলো দিবা। আচ্ছা, সৌরভ শুধুমাত্র গউসের যে অরিজিনাল সূত্র এটা আমাকে একটু মুখে বলতে বলছে। আচ্ছা, গউসের যে অরিজিনাল সূত্রটা ছিল সেটা ছিল কোন বদ্ধ পথে কোন বদ্ধ পথে তড়িৎ ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই পথ দ্বারা আবদ্ধ মোট তড়িতের 1/ε0 সমানুপাতিক, 1/ε0 সমানুপাতিক। এটা ছিল তার মানে মেইন ফোকাস যে সূত্রটা। আচ্ছা, মেডিকেলের জন্য ফিজিক্সের কোনো কঠিন ম্যাথ না, নর্মাল যে সূত্রগুলা জানলেই হবে, কারণ মেডিকেলের এমন এমন পিচ্ছি পিচ্ছি ম্যাথ দেয় যেগুলো তুমি পারবাই, তোমার খালি সূত্রগুলা জানা থাকা লাগবে। তানিম একটা প্রশ্ন করছো, এটার অ্যান্সার হচ্ছে তোমার যদি চান্স পাইতেই হয়, এমন মনোবাসনা থাকে, চান্স পাইতেই হবে, তাহলে তুমি বাইহুক বাইকুক পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে চূড়ান্ত কথা। তোমাদের রিভিশন ক্লাস হবে কিনা এটা ভাই ডিপেন্ড করে, যদি এই অ্যাডমিশনের ডেটটা পিছায় তাহলে, কারণ এখনো তো আমাদের অনেকগুলো চ্যাপ্টার বাকি। ঠিক আছে, তো তোমাদের জন্য একটাই সাজেশন, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা বেশি বেশি করে পড়বা, আর আমাদের যে পিডিএফটা এটা বাসায় দেখবা, প্র্যাকটিস করবা। আজকের চ্যাপ্টারটা তোমাদের জন্য যে কন্টেন্টগুলো ছিল একটু হার্ড ছিল, হ্যাঁ একটু বেশি হার্ড ছিল। কথা হচ্ছে এই হার্ড কন্টেন্ট রাখা হয়েছে মোটামুটি আজকের এই চ্যাপ্টারে। হার্ডের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন খুঁটিনাটি আমি লিখে দিছি, বলে দিছি, হ্যাঁ। ওই প্রত্যেকটা যদি তুমি তোমার মধ্যে ঢুকাইতে পারো তাহলে আর এক্সট্রা কিছু তোমার পড়া লাগবে না, এটুকুর মধ্যে সব কাভার হয়ে যাবে। হুম। আর সবসময় শর্টকাট খুঁজলে হয় না, সব অঙ্কের তো শর্টকাট হয়ও না ভাইয়া। আর তুমি শর্টকাট শিখলে আসল জিনিসটা বুঝলা না, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা না বুঝলে তো হবে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পাটোয়ারি ভাই, রেজাউল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাইরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। রনি কি বলছো, অল ব্রাঞ্চ স্টুডেন্ট কতজন কতজন পরীক্ষা দেয় আনুমানিক বলা যায় না ভাইয়া, অনেক সময় কম পরীক্ষা দেয়, অনেক সময় বেশি পরীক্ষা দেয়। আর তোমাদের রেজাল্টটা সেন্ট্রাল ওয়াইজে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মনির ভাই, আসসালামু আলাইকুম।